আসসালামু আলাইকুম। রনি পারভেজ এডুকেশন এবং ট্রিপলি একাডেমি বাই রনি পারভেজের ট্রিপলি জব প্রিপারেশন কোর্সের মডিউল 1-এর 5 নম্বর লেকচার এখনকার টপিক হচ্ছে মেশ অ্যানালাইসিস। তো আমরা আগের বছরের কোয়েশ্চেন করার পাশাপাশি বেসিক ভালোভাবে বোঝার জন্য আমরা একটা টেক্সট বই থেকে একটা এক্সাম্পল প্রথমে করে নিতে পারি। তো সেটা হচ্ছে নিলসনের বইয়ের এক্সাম্পল 4.1। তো এটাতে আসলে কি বলছে, এরকম একটা সার্কিট দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে আপনার এই সার্কিটে এই সবগুলা নোড চিহ্নিত করতে হবে, কোনটা কোনটা নোড, তারপর এসেনশিয়াল নোড কোনটা কোনটা সেটা চিহ্নিত করতে হবে, ব্রাঞ্চ কোনটা, এসেনশিয়াল ব্রাঞ্চ কোনগুলা, মেশ কোনগুলা, সবগুলা মেশ চিহ্নিত করতে হবে। তারপর এমন দুইটা পাথকে চিহ্নিত করতে হবে যেগুলা হচ্ছে লুপ না, এসেনশিয়াল ব্রাঞ্চও না। তারপর হচ্ছে আপনার দুইটা লুপকে চিহ্নিত করতে হবে যারা হচ্ছে মেশ না। তো প্রথম দিকে দেখে মনে হতে পারে easy, আবার কিছু ক্ষেত্রে কঠিনও মনে হতে পারে। তো আমরা একটা একটা করে ধরে আগাই তাহলে সুবিধা হবে। প্রথমেই সবগুলা নোড চিহ্নিত করুন। এই যে সবুজ মার্কার দিয়ে যেগুলো মার্ক করা আছে দেখছেন, মানে যেখানেই কোনো দুইটা এলিমেন্ট এসে কানেক্টেড হয়েছে, দুই বা ততোধিক এলিমেন্ট, সেগুলোই হচ্ছে নোড। তাহলে এইটা, এটা, 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 এগুলোতে দুই বা ততোধিক এলিমেন্ট কানেক্টেড হয়েছে, তাই এগুলো সবগুলোই হচ্ছে নোড। এরপরে হচ্ছে এসেনশিয়াল নোড, যেখানে দুইয়ের অধিক, মানে তিন বা ততোধিক এলিমেন্ট কানেক্টেড হয়েছে, সেগুলো হচ্ছে এসেনশিয়াল নোড। এখানে তিনটা এলিমেন্ট কানেক্টেড হয়েছে। এখানে দেখেন 3 আর 1-এ 4টা এলিমেন্ট কানেক্টেড হয়েছে। এইখানে দেখেন আপনার কত, 3 আর 1-এ 4টা এলিমেন্ট কানেক্টেড হয়েছে। তারপর হচ্ছে আপনার এইটা, এখানেও দেখেন 3টা এলিমেন্ট কানেক্টেড হয়েছে। তাহলে তিন বা ততোধিক এলিমেন্ট যেখানে কানেক্টেড হয়েছে সেগুলো হচ্ছে এসেনশিয়াল নোড। এরপর হচ্ছে ব্রাঞ্চ, সবগুলো ব্রাঞ্চকে চিহ্নিত করতে হবে। তো এক একটা এলিমেন্ট ধরেন মানে এক একটা ব্রাঞ্চ বলা যেতে পারে, এই তো এগুলো এক একটা ব্রাঞ্চ, এক একটা ব্রাঞ্চ, এক একটা ব্রাঞ্চ, এক একটা ব্রাঞ্চ, এগুলো সবই একটা করে ব্রাঞ্চ। তাহলে এগুলো হলো ব্রাঞ্চ। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এসেনশিয়াল ব্রাঞ্চ, এসেনশিয়াল নোড মানে তিন বা ততোধিক এলিমেন্ট যেখানে কানেক্টেড হয়েছে সেটার সাথে যুক্ত যে ব্রাঞ্চগুলো, সেগুলো হচ্ছে আপনার এসেনশিয়াল ব্রাঞ্চ। যেমন এইটা একটা নোড, এসেনশিয়াল নোড, এইটা একটা এসেনশিয়াল নোড, এইটা একটা এসেনশিয়াল নোড, আর এই যে এইটুকু একটা এসেনশিয়াল নোড ধরেন, এটা একটা এসেনশিয়াল নোড, সরি, সবগুলো একসাথে মিলাই ধরেন একই পয়েন্ট যেহেতু। তাহলে এদের মাঝখানে যেগুলা, সেগুলা হচ্ছে আপনার এসেনশিয়াল ব্রাঞ্চ। তো এইটা একটা, এটা হচ্ছে একটা এসেনশিয়াল ব্রাঞ্চ, এইটা একটা, এটা একটা এসেনশিয়াল ব্রাঞ্চ, 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 এটা হচ্ছে একটা এসেনশিয়াল ব্রাঞ্চ। তাহলে এসেনশিয়াল ব্রাঞ্চ আমরা মোটামুটি বুঝে গেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার মেশ, মানে একটা জায়গায় আপনি শুরু করবেন সার্কিটে, তারপর আবার ওই জায়গায় ফেরত আসবেন, কিন্তু কোনো ব্রাঞ্চকে ক্রস করবেন না, এরকম যেগুলো আছে সেগুলো হচ্ছে মেশ। যেমন দেখেন, এখানে আমি মার্ক করে দিয়েছি কোনটা কি মেশ। এটা হচ্ছে সবুজ কালিতে মার্ক যেটা, সেটা হচ্ছে এই রাস্তাটা, এই যে ভি1 থেকে শুরু করে এইটা, এই বরাবর। তাহলে এখান থেকে স্টার্ট করে আবার এই যে এই দিক দিয়ে আপনি এখানে ব্যাক করতে পারতেছেন। তাহলে এটা হলো একটা মেশ। তারপরে যেটা এই যে হলুদ কালিতে মার্ক করা যেটা, এটা তাহলে ভি2 থেকে শুরু করে আপনি এই দিক দিয়ে এখানে আবার ব্যাক করতে পারবেন। তাহলে এটা হচ্ছে আরেকটা মেশ। তারপর হচ্ছে এই কালিতে মার্ক করা যেটা, এটা হচ্ছে আপনার এখান থেকে স্টার্ট করে এই দিক দিয়ে আবার আপনি এখানে ব্যাক করতে পারতেছেন, এটা হচ্ছে আরেকটা মেশ। তারপর এটা, এটা মানে হচ্ছে এখান থেকে স্টার্ট করে এই দিক দিয়ে আপনি আবার এখানে ব্যাক করতে পারতেছেন, তাহলে এটা হচ্ছে আরেকটা মেশ। তাহলে মেশ এবং লুপ দুইটা একটা আমরা যে জিনিস খেয়াল করি, লুপ মানে হচ্ছে যে কোনো এক জায়গায় স্টার্ট করে সেখানে যদি আবার যে যে কোনো ভাবে আপনি ফেরত আসতে পারেন, সেটা হচ্ছে লুপ। কিন্তু মেশ হচ্ছে ফেরত আসবেন কিন্তু কোনো ক্রস হবে না। যেমন ধরেন কথার কথা বলছি, এটা হচ্ছে, এটা কিন্তু একটা লুপ, কিন্তু এটা মেশ না। কারণ কি, মাঝখানে যে এটা ক্রস করে গেছে। তো এইটু এটা একটা লুপও দেখেন, কিন্তু এটা মেশও, কারণ হচ্ছে কেউ কেউ মাঝখানে কোনো এলিমেন্টকে ক্রস করে নাই ও। আচ্ছা, তাহলে আমার মনে হয় মোটামুটি বুঝতে পারছি। নেক্সট হচ্ছে আপনার এমন দুইটা পাথকে চিহ্নিত করতে হবে যেগুলো লুপও না, আবার এসেনশিয়াল ব্রাঞ্চও না। তাহলে দেখেন, এই এটা যদি আমরা স্টার্ট করি, এটা এটা ধরেন,
এখান থেকে স্টার্ট করে এটা, এটা কোনো লুপ না, আবার এসেনশিয়াল ব্রাঞ্চও না। আবার এইটা, এটা কোনো লুপও না, এবার এসেনশিয়াল ব্রাঞ্চও না। তো এটা জাস্ট এমনি দুইটা চিহ্নিত করতে বলছে, আরো আছে এরকম হয়তো। আচ্ছা, তারপর হচ্ছে আপনার দুইটা লুপকে চিহ্নিত করতে হবে যারা মেশ না, মেশ না কিন্তু লুপ। তাহলে আমি লুপ বলছিলাম কি, এক জায়গা থেকে স্টার্ট করে আবার যদি ব্যাক করতে পারেন একটা কমপ্লিট পাথ দিয়ে, সেটাই হচ্ছে লুপ। কিন্তু মেশ হতে হলে কাউকে ক্রস করা যাবে না। তো তাহলে দুইটা চিহ্নিত করতে বলছে আমার। এটা একটা, এই যে সবুজ কালিতে মার্ক করা আছে যেটা, এইটা হচ্ছে আপনার দেখেন এটা তো একটা লুপ, এক জায়গায় স্টার্ট করে আবার এখান দিয়ে ব্যাক করলাম। কিন্তু এই যে মাঝখানে যে ক্রস হয়ে গেছে, তাহলে এটা তো আপনার মেশ না কিন্তু লুপ। একইভাবে এটাও, এই যে দেখেন এখান থেকে স্টার্ট করে এখান থেকে গেলেন, তাহলে এখানে কি হলো, আপনি তো কমপ্লিট পাথ পাচ্ছেন, তার মানে এটা লুপ। কিন্তু এই যে মাঝখানে এটা পড়ে গেছে, তাই এটা মেশ না। তো এই এই ধরনের এই যেগুলা লুপ কিন্তু মেশ না, এগুলাকে সুপার মেশ বলা হয়, মাঝখানে ক্রস ওভার হয়ে যায় যেহেতু আমরা সুপার মেশের কিছু অঙ্ক করবো, তখন এই কনসেপ্ট আমাদের জানা থাকলে সুবিধা। তো আমার মনে হয় আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাই। আর মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে একটা থিওরি আমরা একটু জেনে রাখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সেইটা হচ্ছে যে এটা তেমন টাফ কিছুই না, যে কোনো একটা ক্লোজড পাথে আমরা কারশফস ভোল্টেজ ল খাটাবো, তাহলে আমাদের মেশ অ্যানালাইসিস হয়ে যাবে। আমি সরাসরি অঙ্কে চলে যাই, তাহলে ভালো হবে মনে হয়। কি বলছে দেখেন, এটা একটা সার্কিট দেওয়া আছে, এখানে মেশ অ্যানালাইসিস করতে হবে এবং আই এর মান বের করতে হবে এটা, আইবির মান বের করতে হবে এটা, এবং আইসির মান বের করতে হবে, এই সবগুলা কারেন্টের মান বের করতে হবে মেশ অ্যানালাইসিস করে। তো এটা আমরা কিভাবে করতে পারি, ওইটারই মডিফাইড ভার্সন এটা। তখন আমরা যেটা করব, যে যতগুলা আপনার মেশ পাবো আমি সবগুলা মেশে একটা করে কারেন্ট ধরে নেব। তো ধরেন এটা একটা মেশ, এই মেশে কারেন্ট যাচ্ছে এই দিক থেকে এইদিকে ধরে নিলাম, আর এই কারেন্টের মান আমি ধরে নিচ্ছি আয়ন। এটা আমরা যে কোনোটা ধরতে পারবো, আমরা উল্টো চাইলে এই দিকেও ধরতে পারতাম, দিয়ে আয়ন ধরতে পারতাম, যেটা সুবিধা হয়। আমরা আমরা সাধারণত এই এই ডিরেকশনটা আমি ইউজ করি, বাট আপনি চাইলে উল্টা ডিরেকশন ইউজ করতে পারবেন, সমস্যা নাই। তাহলে এই মেশে কারেন্ট আমি আয়ন ধরলাম, আর এটা আরেকটা মেশ, এই মেশে কারেন্ট আমি আই টু ধরলাম। আচ্ছা, এখন ধরে নিয়ে রেখে দিলাম, প্রথম স্টেপ হয়ে গেল। দ্বিতীয় স্টেপ হচ্ছে এটাতে একটা ক্লোজড পাথ বা মেশ বা লুপ, এই লুপে আমি কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করব। কারশফস ভোল্টেজ ল কি বলে, আপনার সাপ্লাইড ভোল্টেজ মাইনাস ডিসিপেটেড ভোল্টেজ ইকুয়াল টু জিরো, এটা আমরা বলতে পারি। মানে হচ্ছে বা টোটাল ভোল্টেজের যোগফল শূন্য। তো তাহলে এই মেশ যদি আমি চিন্তা করি, তা আমি যেভাবে করি যে ভোল্টেজ যে ডিরেকশনে কারেন্ট পাঠাচ্ছে, সেই ডিরেকশনটা যদি আমার মেশ কারেন্টের মতো হয়, তাহলে ও হচ্ছে সাপ্লাই করছে। আর রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যখন কারেন্ট কারেন্ট যাবে, তখন এটা প্লাস এটা মাইনাস, এই ভোল্টেজটাকে আমি ডিসিপেটেড ভোল্টেজ ধরি। তাহলে দেখেন আমি এই মেশটা যদি চিন্তা করি, তাহলে এই 30 ভোল্ট আপনার কি করছে, সাপ্লাই করছে, কারণ হচ্ছে আমার মেশ কারেন্টটাও এইদিকে। তাহলে এই 30 ভোল্টকে আমি পজিটিভ ধরলাম, ও সাপ্লাই করছে। তারপর কি হলো, এইটা, এটার ভেতরে কারেন্টটা এখন এই যে আয়ন হয়ে গেছে, এই আয়ন কারেন্টটা আপনার এই 20 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে এখানে ভোল্টেজ ড্রপটা কত হবে, এই 20 × আয়ন। তো যেহেতু এটা ড্রপ রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, ওই কারণে এটা মাইনাস, তাহলে 20 আয়ন, এটা গেল। তারপর দেখেন এই আয়ন কারেন্টটা এই দিকে আসছে, এই সাইডে, এই সোর্সের জন্য যে কারেন্ট এটা হচ্ছে ধরেন, বা এই লুপের জন্য যে কারেন্ট সেটা হচ্ছে আয়ন। কিন্তু আবার এই লুপে একটা কারেন্ট এই দিকে বের হচ্ছে, যেই কারেন্টটার মান হচ্ছে আই টু। তাহলে আমি লুপের কারেন্ট যেদিকে ধরেছি সেদিকে আমি কারেন্টটা হিসাব করি, তাহলে সুবিধা হবে। কোনটা ছোট কোনটা বড় তো আমি জানি না, এই দিকের কারেন্টটা হচ্ছে আয়ন, আর এই দিকের কারেন্টটা হচ্ছে আই টু। তাহলে এটার ভেতর রেজাল্টেন্ট কারেন্টটা কত, আমি যদি লুপের ডিরেকশনের দিকেই ধরি, তাহলে এই রেজাল্টেন্ট কারেন্টটা হচ্ছে এই কারেন্ট যেটা আয়ন মাইনাস এই কারেন্ট যেটা আই টু। তাহলে হচ্ছে আপনার কনক্লুশন হচ্ছে যে এই লুপের কারেন্টটা যদি আয়ন এদিকে যায়, এই লুপের কারেন্ট যদি আই টু এদিকে যায়, আর এই কারেন্টটাকে আমি যদি এদিকে ধরি, তাহলে এই কারেন্টটার মান হচ্ছে, এই কারেন্টটা আমি নিয়ে আসছি এখানে, এই কারেন্টের মান হচ্ছে এদিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে এইটা আয়ন মাইনাস তার উল্টা দিকে যে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা তো এদিকে যাচ্ছে উল্টা দিকে, মাইনাস আই টু। তাহলে এইটার ভিতরের কারেন্টটা হচ্ছে এই আয়ন মাইনাস আই টু। তাহলে এখানে ভোল্টেজ ড্রপটা কত এই লুপের জন্য, এখানকার ভোল্টেজ ড্রপটা হচ্ছে 10 × এই কারেন্ট, তাহলে 10 × আয়ন মাইনাস আই টু। তাহলে এটা হচ্ছে এখানকার ভিতর ভোল্টেজ ড্রপ। তো রেজিস্ট্যান্স যেহেতু এই কারেন্টের ডিরেকশন আমি এটা ধরেছি, ড্রপ হয়েছে,
তাহলে এটা মাইনাস এই রেজিস্ট্যান্সের ড্রপের কারণে। তারপর হচ্ছে এই যে এখানে আরেকটা ভোল্টেজ সোর্স আছে দেখেন 45 ভোল্টের। তাহলে এটাকে এখন আমার কনসিডার করা লাগবে এই পাথে। তো এই ভোল্টেজ সোর্সটা আমাকে কি হেল্প করছে নাকি বাধা দিচ্ছে দেখেন। আমার মেশের কারেন্টটা হচ্ছে এই দিকে, তাহলে আমার এটা এই কারেন্টটা মেশের কারেন্ট এইদিকে যাচ্ছিল, এই ভোল্টেজ সোর্স এইদিকে কারেন্ট পাঠাচ্ছিল, তাহলে ও আমাকে হেল্প করছিল। আবার এটার ক্ষেত্রে আমার মেশের কারেন্টটা হচ্ছে এইদিকে, এখন এই ভোল্টেজ সোর্সটাও এদিকেই কারেন্ট পাঠাচ্ছে দেখেন, তাহলে ও আমাকে হেল্প করছে। তাহলে ও সাপ্লাই করছে ভোল্টেজ, তাহলে প্লাস 45 ভোল্ট ইকুয়াল টু 0। এটা ঠিক আছে কিনা একটু দেখেন। আমার মনে হয় বুঝতে পারছেন। তাহলে আমি সামারি করি জাস্ট, এটা সাপ্লাই করছিল, এখানে ড্রপ হলো, তাহলে এটা সাপ্লাই করছিল, এটা ড্রপ হলো, তারপর হচ্ছে এখানে ড্রপ হলো, কিন্তু এটার কারেন্টটা হচ্ছে দুইটার বিয়োগফল, তো এই কারণে ড্রপের জন্য এই মাইনাসটা ড্রপের জন্য, আর এই বিয়োগফল কারেন্ট, এই রেজিস্ট্যান্স দিয়ে গুণ করলাম। আর এই ভোল্টেজ সোর্সটা আমাকে হেল্প করছিল কারেন্টকে, ওই কারণে ও প্লাস সাপ্লাই করছে, এটা ইকুয়াল টু 0। আমি এভাবে করি, আপনারা আপনাদের মতো করে করলে কোনো সমস্যা নাই। বিভিন্ন বইতে আলেকজান্ডার সাদিকুর বইতে একটু ডিফারেন্ট করে করা, আপনি সেভাবেও করতে পারেন, সবকিছুতে অ্যান্সার একই আসবে, হ্যাঁ, আপনি যে কনসেপ্টে করেন। আচ্ছা ঠিক আছে। এইবার যেটা দেখি আমি, এটাকে আমি এখানে লিখেছি দেখেন, এই 30 হচ্ছে এই 30, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। তাহলে এই লাইনটা বুঝতে পারছেন। তো এটাকে যদি আমি সাজাই নি, I1 I2 I3 গুলাকে একদিকে করি, এখানে তো দুইটাই I1 আর I2, আর এই 30 আর 45-কে যদি আমি এদিকে সরাই নিই, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এদিকে এসে মাইনাস হবে, কিন্তু আমি উভয় পক্ষকে যদি পরে মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এটা এটা প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে আপনার সিম্পলিফাই করলে পরের লাইনে এটা আমরা পাবো। তো এটাকে আমরা লিখে রাখতে পারি। আচ্ছা এবার এই লুপটা যদি আমরা চালাই, মানে এখানে কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, তো এখন আমার এই লুপে কারেন্ট যাচ্ছে ধরে নিচ্ছি আমি এইদিকে I2। তাহলে কি হবে, এখন এই ভোল্টেজ সোর্সটা কি আমাকে হেল্প করছে না বাধা দিচ্ছে দেখেন। আমার এই লুপের কারেন্টটা যাবে এইদিকে, কিন্তু ও কারেন্ট পাঠাচ্ছে এইদিকে, তাহলে ও তো আমাকে হেল্প করছে না, তাহলে ও তো উল্টা পাওয়ার ডিসিপেশন করছে, পাওয়ার কনজিউম, পাওয়ার বলছি ভোল্টেজ ডিসিপেশন করছে বা ভোল্টেজ কনজিউম করছে। তাহলে ও আমাকে হেল্প করছে না, তাহলে ও হচ্ছে নিজে ডিসিপেটেড ভোল্টেজ। ডিসিপেটেড হওয়ার কারণে ওকে আমরা মাইনাস করে দিলাম, -45 ভোল্ট। তারপর এই রেজিস্ট্যান্সের ভেতর যে কারেন্ট যাবে, সেটা তো রেজিস্ট্যান্সের ভেতর তো আমি অলরেডি ড্রপ ধরছি, তাহলে এটা ড্রপ হচ্ছে 10 ইন্টু এটার ভেতরের কারেন্ট যেটা। এখন এটা মাইনাস হচ্ছে এই রেজিস্ট্যান্সের ড্রপ হচ্ছে, তাই আমি যেভাবে করি সেভাবে। এরপরে হচ্ছে আপনার দেখেন এখন এর ভেতরে এই দিকে কারেন্টটা কত, আমি এই লুপে যেটা ধরেছি, এই লুপের দিকে কারেন্টটা কত। তো এই লুপের দিকে এই কারেন্টটা ধরেছি আমি I2, কিন্তু এই লুপে এইদিকে কারেন্ট আসছে I1। তো আমি এই লুপের দিকের কারেন্টটা ইউজ করলে এখানে মাইনাস ইউজ করতে পারবো। তো এই লুপের দিকেই কারেন্টটাই বড় আমি ধরে নিচ্ছি, তাহলে এটা যদি বড় হয়, তাহলে এই I2 মাইনাস I1টা হচ্ছে এইদিকে কারেন্ট, এই লুপের দিকে। তো ওই কারণে এটা লিখে দিলাম I2 মাইনাস I1। তাহলে এটা হচ্ছে এখানে ড্রপ যেটা, এটা প্লাস এটা মাইনাস ধরে। তারপর তাহলে এই লুপ চালাতে যে আমি দুইটা জিনিস নিলাম, এটাও ডিসিপেটেড হয়ে যাচ্ছে, ডিসিপেটেড হয়ে যাওয়ার কারণে মাইনাস নিলাম, এখানে পাওয়ার ডিসিপেটেড হচ্ছে এই কারণে মাইনাস নিলাম। এরপর এখানে পাওয়ার ডিসিপেটেড হবে, পাওয়ার না ভোল্টেজ রেজিস্ট্যান্সের জন্য। তাহলে এই এই কারেন্টের মানটা তো এই I2 ডাইরেক্টলি, যেহেতু আউটার লুপ এটা। তাহলে এটা হচ্ছে মাইনাস হচ্ছে রেজিস্ট্যান্স ডিসিপেটেড এর কারণে 5 × I2। তারপর এখানে আবার ওই সেম জিনিস ডিসিপেটেড হচ্ছে, তার মানে 15 × I2, আর রেজিস্ট্যান্সের জন্য মাইনাস, এটা সমান হচ্ছে 0। তো যদি তাই হয় তাহলে দেখেন এটা এটা মিলে কিনা। এটা 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 সমান 0, তার মানে এটাই লিখলাম আমি। এটাকে পরে আমি আমি যদি I1 I2 কে একদিকে রেখে দিই, তাহলে দেখা যাচ্ছে এরকম হয়। আচ্ছা তাহলে দেখেন এখন যেটা হচ্ছে, আমি দুইটা সমীকরণ পেয়ে যাচ্ছি। আমার ভেরিয়েবল দুইটা, আননোন দুইটা, এই যে I1 আননোন আর I2 আননোন, বা এই সমীকরণে এই যে I1 আননোন R2 আননোন, এই সমীকরণে I1 আননোন I2 আননোন। এই দুইটা আননোনের জন্য আমি দুইটা সমীকরণ পেয়েছি। এখন এই সমীকরণ দুইটা যদি আমি সলভ করি, কিভাবে সলভ করব, যে কোনো ভাবে করতে পারি। আমরা চাইলে এই যে কি বলে প্রতিস্থাপন, অপনয়ন, বজ্রগুণন, বা আরো যে যে পদ্ধতি আছে আপনি যে কোনোটাই করতে পারেন। আর ক্যালকুলেটরের শর্টকাটে এটা করা যায় ইকুয়েশন মোডে যে, তো সেভাবে আপনি সলভ করতে পারেন। যদি সলভ করেন তাহলে যেটা পাবেন,
এই আয়ন এই 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 দুইটার মান হচ্ছে আয়ন সমান পাওয়া যাচ্ছে এটা সমীকরণ সমাধান করলে, আর এই I2 বা এই I2 সমান পাওয়া যাচ্ছে আপনার এটা সমীকরণ সমাধান করলে। তাহলে আমার মনে হয় এইটুকু তো বোঝা যায়, আপনি যে কোনো ভাবে এই সমীকরণ দুইটা যদি সমাধান করেন আয়নের মান I2 মান পেয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে কি আয়নের মান I2 মান পেয়ে গেলেন। এখন আবার বের করতে হবে এটা, এটা এবং এটা। আয়নের I2 মান পেয়ে গেলে আপনি এইদিকে যে কারেন্ট, এই কারেন্টটাও সেই কারেন্ট, তাহলে আপনার আয়ন সমান হবে এই কারেন্ট। কিন্তু ওরা কারেন্ট চেয়েছে এই দিকে কত, তাহলে IA যেটা সেই কারেন্টটা, যেহেতু আমার এই লুপ কারেন্টের উল্টা দিকে, তাহলে এটার মান হচ্ছে মাইনাস আয়ন। তাহলে এই যে IA সমান মাইনাস আয়ন, তাহলে আয়ন এখানে যেটা পেয়েছিলাম সেটার মাইনাস ভার্সনটাই হচ্ছে এই দিকে কারেন্টের মান, IA এর মান। আচ্ছা, এটা গেল। নেক্সট হচ্ছে আইবি এর মান। আইবি এর মানটা হচ্ছে এই দিকে যে কারেন্ট সেটা বের করতে হবে। এখন আমার এই লুপ কারেন্ট আয়ন যেটা সেটা হচ্ছে এইদিকে, আর এই লুপ কারেন্ট I2 যেটা সেটা হচ্ছে এইদিকে। তাহলে যদি আমার রেজাল্টেন্ট কারেন্টটা এইদিকে বের করতে চাই আমি, তাহলে হবে কি আইবি সমান এদিকে দিকে আছে কোনটা, আয়ন আছে, আয়ন মাইনাস উল্টা দিকে I2। এইটা উল্টা দিকে হওয়ার কারণে এটা মাইনাস, তাহলে এরকম হলো। তো তাহলে আমরা তাই করলাম, দেখেন আইবি সমান আয়ন মাইনাস I2। এখানে আয়নের মান পেয়েছিলাম এটা, বসাই দিলাম। I2-র মানটা হচ্ছে এটা, বসাই দিলাম। তারপর এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এটা 3 অ্যাম্পিয়ার হয়ে গেল। তার মানে এইদিকে কারেন্টের মান আমি 3 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। এরপরে জানতে চেয়েছে আইসির মান কত। আইসিটা হচ্ছে এইদিকে কারেন্ট, আমার এই লুপ কারেন্টটাও এইদিকে, তাহলে এই লুপ কারেন্ট I2 যেটা সেটাই হচ্ছে আইসি একই দিকে যেহেতু, আর এটা আউটার লুপে যেহেতু, সেই কারণে। তাহলে এই আইসি সমান I2 সমান এটা, এটা এটাই হয়ে গেল আমার অ্যান্সার। তো এটাই সেটা, এটা আসছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে 2018 সালে। পাশাপাশি এটা হচ্ছে আলেকজান্ডার সাদিকুর বইয়ের এক্সারসাইজের 3.36 এর অঙ্ক, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, এটা কিন্তু আমরা একটু ডিটেল পদ্ধতিতে করলাম, এটা কিন্তু একটু শর্টকাটও মারা যায়, হ্যাঁ। কিন্তু আপনি যে কোনো একটা পদ্ধতিতে করলে সুবিধা হবে যদি প্রথম দিকে ডিটেল পদ্ধতিতে করতে পারেন, পরে এক্সপার্ট হলে শর্টকাট পদ্ধতি করতে পারেন। কিন্তু শর্টকাট পদ্ধতিতে যে আবার দেখেন প্লাস মাইনাসে ঝামেলা লাগাই ফেলেন না। তারপর আমি একটু বলে রাখি, কারণ পরের দিকে কিছু অঙ্ক বোধহয় আমি শর্টকাট পদ্ধতিতে করছি, তখন হয়তো কাজে লাগবে। তো আমরা তো এখানে এই যে ফুল এটা বরাবর KVL অ্যাপ্লাই করে এই সমীকরণ পাইলাম, তারপর সিম্পলিফাই করলাম। আবার এই ফুল লুপ জুড়ে KVL অ্যাপ্লাই করলাম, এটা পেলাম, তারপর সিম্পলিফাই করে এটা পেলাম, তারপর দুইটা সমীকরণকে সমাধান করলাম। তো এই যে সিম্পলিফাইড যে সমীকরণটা, এই সমীকরণটা চাইলে আরো সহজেই বের করে ফেলা যায়। তো সেটা কিভাবে আমরা ডাইরেক্টলি এই সমীকরণটা বের করব, এই সমীকরণটা বের করব কিভাবে? আচ্ছা, তার আগে বলে রাখি, দুইটাকে কিন্তু একসাথে মিলাই ফেলবেন না, ওইটার একটা পোর্শন নেবেন এটার একটা পোর্শন নেবেন, এরকম নিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, হ্যাঁ। যখন ওই নিয়মে করবেন ডিটেল নিয়মে, তখন ডিটেলেই করা ভালো। আর যদি আপনি এক্সপার্ট হয়ে যান ডিটেল থেকে ভিজুয়ালাইজ করতে করতে, তখন শর্টকাটটা করতে পারেন। নাহলে দেখা যাচ্ছে একটা একটা কনসেপ্ট ডিটেলে নিলেন আর একটা শর্টকাট নিলেন, তখন দেখা যাচ্ছে ঝামেলা লেগে যেতে পারে। তো শর্টকাট পদ্ধতিটা কি, আমি যখন এখন আয়নের লুপের ভেতরে আছি, তাই তো শর্টকাট এটা বলছি। আয়ন লুপের ভেতরে যখন থাকবো আমি শর্টকাটে, তখন এই আয়ন কারেন্টটা কোন কোন রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে সেগুলা যোগ করে সেটা আয়ন করব। এই আয়নটা যাচ্ছে দেখেন এই 20-এর ভিতর দিয়ে আর এই 10-এর ভিতর দিয়ে, তাহলে 20 আর 10 যোগ করলে কত হয়, 30। তাহলে আমি এখানে লিখবো 30 আয়ন। ঠিক আছে, এটা আমার নিজের লুপের গেল। এখন এর সাথে আমার এই আমার আয়ন লুপে অন্য কোনো লুপের কারেন্ট এসে ঝামেলা করছে কিনা সেটা দেখবো। হ্যাঁ, এই যে দেখেন I2 লুপের কারেন্টটা এটার সাথে ঝামেলা করছে। I2 লুপের কারেন্ট ঝামেলা করছে কার কার সাথে, এই 10-এর সাথে। তো ও আমার ডিরেকশনে না, উল্টা ডিরেকশনে, ওই কারণে এখানে মাইনাস এই 10 I2। তাহলে দেখেন আর কোনো রেজিস্ট্যান্স আছে কিনা, আহ যেটার ভিতর দিয়ে আমার অন্য কোনো লুপের কারেন্ট যাচ্ছে, নাই। তাহলে এটা সমান হবে কত, এটা সমান এই যে এই ভোল্টেজটা আমাকে হেল্প করছে দেখেন, আমার লুপকে হেল্প করছে, তাহলে ও প্লাস। তারপর এই ভোল্টেজটা আমার এই লুপে কি কি ভোল্টেজ আছে আর কি, প্লাস এই ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটাও আমাকে হেল্প করছে, তাহলে ও প্লাস। তাহলে এটা হয়ে গেল শর্টকাট পদ্ধতিতে আপনার ওই যে সিম্পলিফাইড ইকুয়েশন যেটা। তবে এটা করতে যে ভুল করেন না, হ্যাঁ। এটা এই সিম্পলিফাইড ভার্সনে কিন্তু আমি এই
এই কারেন্টটা নিজের লুপের যে যে রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে সেটাকে আমি প্লাস ধরছি। আর অন্য লুপের কারেন্ট যদি আমাকে সাপোর্ট না করে এই লুপ কারেন্টকে, তখন ওই ওই রেজিস্ট্যান্স গুলাকে মাইনাস মাইনাস ধরে তারপর হিসাব হিসাব করছি। তো ওইটার সাথে এটা কিন্তু ডিফারেন্ট, গুলাই ফেলেন না। আচ্ছা, তাহলে দেখেন এটার সাথে এটা মিলে গেছে। আমার মনে হয় প্রথমে ডিটেলে করবেন, তারপর সলভ করে সিম্পলিফাইড বানাবেন, তারপরে চাইলে ডাইরেক্ট প্র্যাকটিস করে দেখতে হবে। এভাবে কিছু প্র্যাকটিস করে এক্সপার্ট হলে তারপর যে কোনোটা আপনি আপনার সুবিধা মতো ইউজ করতে পারেন। আচ্ছা, এটা গেল। এখন পরের লুপেরটা দেখি। আমি যখন এই লুপটা চিন্তা করব তখন কি হবে দেখেন। তখন এই লুপের কারেন্ট, নিজস্ব কারেন্ট হচ্ছে আই টু। আই টু কার কার ভিতর দিয়ে যাচ্ছে? 10, 5, 15। তাহলে 10, 5, 15 মানে কত হয়? 10 + 5 + 15। এগুলা হচ্ছে এই লুপের কারেন্টটা আগে, আই টু। তারপর অন্য লুপের কারেন্ট এই এই লুপের ভিতর দিয়ে যাচ্ছে, এরকম আছে নাকি দেখেন তো। এই যে আছে আই ওয়ান কারেন্টটা। এই আই ওয়ান কারেন্ট কার ভিতর দিয়ে যাচ্ছে? 10-এর ভিতর দিয়ে, যেটা আপনার লুপ কারেন্টের উল্টা দিকে। তাহলে ওই বেটা মাইনাস। এটা হচ্ছে 10-এর ভিতর দিয়ে শুধু যাচ্ছে, তাই 10 আই ওয়ান। তাহলে এই সাইড গেল। এবার ভোল্টেজ সোর্স দেখেন, আপনার লুপে ভোল্টেজ সোর্স কি কি আছে। তাহলে সবগুলো মোটামুটি কাভার্ড হয়ে গেছে। আপনার লুপে ভোল্টেজ সোর্স আছে শুধুমাত্র এই লুপে এটা। এটা কি আপনার কারেন্টকে হেল্প করছে না করছে না দেখেন। ও তো আপনার কারেন্টকে হেল্প করছে না, উল্টা দিকে যাচ্ছে। তাহলে এখানে -45। তাহলে এটা হয়ে গেল। তো তাহলে এবার মিলাই দেখেন এটার সাথে এটা মিলছে কিনা। এই যে দেখেন, তাহলে এই 10, 5 আর 15 একসাথে যদি আমি যোগ করে ফেলি তাহলে কত হয়? 15 আর 5-এ 20 আর 10-এ 30, 30 হয়। তাহলে আই টুর জায়গায় আমি এখানে 30 বসালাম। 30, এবার দেখেন মিলছে কিনা। আমি কি পেলাম? এই যে 30 আই টু পেলাম। এই যে 30 আই টু। এখানে পেলাম কি? -10 আই ওয়ান পেলাম। এই যে -10 আই ওয়ান। তারপর এখানে পেলাম -45। -45 সিম্পলিফাইডটার সাথে মিলে যায় দেখেন। তো আমার মনে হয় বুঝতে পারছেন, দুইটা একটু একটু আমার মনে হয় এগুলো প্র্যাকটিস করার দরকার আছে, না হলে আপনার কোনো একটা গোলাই ফেলতে পারেন। তো আমার মনে হয় প্রথমে ডিটেলডে করে প্র্যাকটিস করবেন, তারপরে শর্টকাটটার সাথে করবেন, শর্টকাটটার সাথে মিলাই দেখবেন দুইটা মিলতেছে কিনা। এভাবে বেশ কিছু করে এক্সপার্ট হয়ে গেলে তারপর আপনি যে কোনো নিয়মে আপনার যেটা দ্রুত হয়, পরীক্ষার হলে সুবিধা হয় যেটাই, সেটা সেভাবে করবেন। আচ্ছা, তাহলে এরপরেরটাই আমরা যাই। এইখানে এখানে আপনার আই নটের মান বের করতে বলছে। এটা হচ্ছে আই নটের মান, এটার ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে। এটার ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এটা একটা অ্যামিটার। এর ভিতর যে কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হবে। তো এটা আমরা যে কোনো ভাবে করতে পারি। তো আমরা মেশ অ্যানালাইসিস করে করতে পারি। যদি আমরা মেশ অ্যানালাইসিস করে করি তাহলে কি হবে ধরেন, তিনটা মেশ এখানে। এটা একটা মেশ কারেন্ট ধরে নিলাম আই ওয়ান, এটা আরেকটা মেশ কারেন্ট ধরে নিলাম আই টু, এটা একটা মেশ কারেন্ট ধরে নিলাম আই থ্রি। তাহলে এবার মেশ ইকুয়েশন গুলো লিখি। তো এটা ডিটেল তো করতে পারিনি, তো যেহেতু আমি শর্টকাটে অভ্যস্ত হয়ে গেছি শর্টকাট গুলো আগে দেখাচ্ছি। শর্টকাটে হলে কি হবে, এই আয়ন মেশের যখন আমি হিসাব করব, আয়ন মেশের আহ এই কারেন্টটা কোন কোন রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাচ্ছে, এইটা, এটা, এটা। তাহলে এই তিনটার যোগফল ইন্টু আয়ন, এই তিনটার যোগফল ইন্টু আয়ন। এটা গেল নিজস্ব। এখন অন্য লুপের কারেন্ট কি কি ঝামেলা করতেছে এই লুপের ভিতরে। এই লুপের ভিতরে আর কোন কারেন্ট আছে? এই কারেন্টটা আছে। এই কারেন্টটা হচ্ছে কত? আই টু। আই টু। আই টু আপনার লুপের এই 3 ওহম রেজিস্ট্যান্স ইন্টারসেক্ট করছে। কিন্তু এই বেটার ডিরেকশন আবার আপনার উল্টা। তো ডিরেকশন উল্টা হওয়ার কারণে মাইনাস। আর এই 3 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে আই টু। তাহলে 3 আই টু। আর মাইনাসটা হলো এই আপনার লুপের ডিরেকশনের চেয়ে ওর ডিরেকশনটা উল্টাটাই। আচ্ছা, তাহলে -3 আই টু এটা পেয়ে গেলাম। শুধু আমি এই লুপে হিসাব করছি, এই লুপেরই নিজস্ব গুলা যোগ করলাম। এখন আর কি ঝামেলা করছে সেটা করতে যে এটা পেলাম। আর দেখেন এই লুপে আর কেউ ঝামেলা করতেছে কিনা। তাহলে এই লুপে এই যে আই থ্রি কারেন্টও ঝামেলা করতেছে। আই থ্রির ডিরেকশনটা কোন দিকে দেখেন? আই আই থ্রির ডিরেকশন এইদিকে, এবং এ শুধু এই 8 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে আপনার লুপে। তাহলে এই 8 আই থ্রি। আর যেহেতু এই লুপের চেয়ে ওই লুপের ডিরেকশন উল্টা, ওই কারণে এখানে মাইনাস। মাইনাস। এবার আপনি দেখেন আপনার লুপে, এই ফুল লুপে কোনো ভোল্টেজ সোর্স আছে কিনা। ভোল্টেজ সোর্স আছে একটা 18 ভোল্ট। তো ও আপনাকে হেল্প করছে না বাধা দিচ্ছে? আপনার লুপ কারেন্ট এদিকে, ও ভোল্টেজ পাঠাচ্ছে এইদিকে, কারেন্ট পাঠাচ্ছে এইদিকে, তাহলে ও আপনাকে হেল্পই করছে। তাহলে এইখানে আপনি =18 বসাই দেন। তাহলে প্রথমটা পেয়ে গেলাম। যেহেতু যোগটি করে নিই আমি, সবগুলো যোগটোগ করে নেওয়ার পরে এরকম সমীকরণ হচ্ছে। আচ্ছা, গেল। এবার আমি আই টুর, আপনি চাইলে ডিটেল কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করেও করতে পারতেন। তাহলে তখন আপনার কিভাবে হয়তো দেখেন, তখন আমি ইকুয়েশনটা লিখে দিচ্ছি। তখন এই লুপের জন্য হয়তো 18 - 4/3 আইয়ন -3 ×
আই1 মাইনাস I2, তারপর হচ্ছে এখানে মাইনাস, এটা 8 ছিল না, 8 × I1 মাইনাস I3 ইকুয়াল টু 0 হইতো। তাহলে এটাকে সিম্পলিফাই করলে তারপরের লাইনে এটা হতো আর কি। আপনি এভাবে করে দেখতে পারেন। আচ্ছা, এবার যদি আমি এই লুপে চিন্তা করি, এটা শর্টেড আছে ধরেন, অ্যামিটার দেখে ভয় পাওয়ার কিছু না, এটা শর্টেড জাস্ট। তাহলে এই লুপে দেখেন, এই লুপের নিজস্ব ইয়া হচ্ছে I2, কারেন্ট হচ্ছে I2। তাহলে I2 কার কার ভিতর দিয়ে যাচ্ছে? এই 3-এর ভিতর দিয়ে যাচ্ছে আর 4-এর ভিতর দিয়ে। তাহলে এটা হবে কি আপনার 3 আর 4 7, তাহলে 7, সরি সরি 7 I2। ঠিক আছে, এখন এই লুপে অন্য কোনো কারেন্ট ঝামেলা করছে? দেখেন এই আইয়নটা শুধু 3-এর ভিতর দিয়ে যাচ্ছে, যেটা উল্টা দিকে আপনার, উল্টা দিকে হওয়ার কারণে মাইনাস, আর 3-এর ভিতর দিয়ে আয়ন যাচ্ছে, আয়ন। তারপর I3 লুপের কোনো কারেন্ট আপনার রেজিস্ট্যান্সের সাথে ঝামেলা করছে না, তাহলে ওই বান্দা জিরো, কোনো সমস্যা নাই ওর। এখন আপনার এই লুপে কি কোনো ভোল্টেজ সোর্স আছে? নাই, তাহলে এটা সমান জিরো। তাহলে সেটাই হয়েছে দেখেন, এই যে 7 I2, 7 I2 -3 আয়ন, -3 আয়ন সমান জিরো, সমান জিরো। তাহলে এটা 2 নম্বর সমীকরণ হয়ে গেল 2 নম্বর লুপের জন্য। এবার যদি আমি 3 নম্বরটার জন্য করি, এটা শর্টেড ধরেন, এটা অ্যামিটার লাগানো আছে মানে শর্টেড, ওর ভিতর কারেন্ট বের করবেন আপনি। এখন দেখেন আপনি এই লুপে যখন যাবেন তখন আপনি নিজস্ব কোন কোন রেজিস্ট্যান্সকে ইন্টারসেক্ট করছেন? 8 আর 6 কে। তাহলে 8 6 14, তাহলে 8 আর 6 14 I3, 14 I3। এবার দেখেন আপনার এই লুপের রেজিস্ট্যান্স গুলার সাথে ঝামেলা করছে কে? এই কারেন্টটা ঝামেলা করতেছে, আইয়ন কারেন্ট। আইয়ন কারেন্ট যাচ্ছে এইদিকে, কিন্তু আপনার লুপ কারেন্ট হচ্ছে এইদিকে। তাহলে আপনার লুপ কারেন্ট যেহেতু ওইটার উল্টা দিকে, তাহলে বাকি যে ঝামেলা করতেছে সে মাইনাস, আর এই ভোল্টেজটা কত? 8 × I1, ও যে ঝামেলা করছে সে সমান হচ্ছে, সমান দেখেন I2 এর কেউ ঝামেলা করছে না কোনো রেজিস্ট্যান্সের সাথে আপনার, তাহলে ওকে ইগনোর করতে পারি আমরা। এখানে কোনো ভোল্টেজ উৎস নাই, তাহলে এটা সমান জিরো, এটা আমরা লিখতে পারি। তাহলে এটাই হয়ে যাচ্ছে আপনার 3 নম্বর সমীকরণ। দেখেন 3 নম্বর সমীকরণে কি হলো? এই 14 I3, 14 I3, এই -8 আয়ন, -8 আয়ন ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো। তাহলে আমি 3টা সমীকরণ পেয়ে গেলাম, 1 2 3। এই 3টে সমীকরণকে যদি আমি সলভ করি তাহলে পাচ্ছি I1 ইকুয়াল টু এটা, I2 ইকুয়াল টু এটা, I3 ইকুয়াল টু এটা। আপনার জানতে চেয়েছি কি এই I2-র মান কত? এটা শর্টেড, এটার ভেতরের কারেন্ট যেটা, এটার ভেতরের কারেন্ট আপনি কোন ডিরেকশনে ধরছেন? এই ডিরেকশনে ধরেন। এই ডিরেকশনে যদি কারেন্ট ধরেন I0, তাহলে I0 সমান এই এই কারেন্টটা হচ্ছে 2 লুপের কারেন্টের রেজাল্টেন্ট। তো 2 লুপের কারেন্ট কোন দিকে যাচ্ছে? দেখেন এই লুপের কারেন্ট I2টা যাচ্ছে এইদিকে, আর এই লুপের কারেন্ট I3 যাচ্ছে এইদিকে। তাহলে আপনি এই ডিরেকশনে কারেন্ট বের করতে চাইলে I3 থেকে I2 বাদ দিবেন, তাহলে হচ্ছে I3 মাইনাস, কারণ এই ডিরেকশনে যেহেতু আপনাকে এটা, তাহলে ওখান থেকে আপনি তাহলে এক্স্যাক্টলি একবারই পেয়ে যাবেন ভ্যালুটা। তাহলে I3-র মান ছিল কত? এটা। তাহলে এই যে I3 মাইনাস I2 করলাম, I3-র মান এটা, আর I2-র মান হচ্ছে এটা, বিয়োগ করলাম। তাহলে যেটা পেলাম এই কারেন্টটাই হচ্ছে আপনার এই I0, এই ডিরেকশনে, এই ডিরেকশনের কারেন্ট। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার মেশ অ্যানালাইসিসের মাধ্যমে বা লুপ অ্যানালাইসিসের মাধ্যমে। আমার মনে হয় মেন থিমটা আপনারা বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম থাকে কাইন্ডলি এতে জানাবেন, আমাদের গ্রুপে পোস্ট করে জানাবেন সলভ ক্লাসে, তাহলে আমি আপনার ডাউটটা ক্লিয়ার করে দিতে পারবো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যেটা এটা। আচ্ছা, এবার আমরা সুপার মেশে চলে যাচ্ছি। আমরা মেশ অ্যানালাইসিস করলাম। তো যখন অনেক সময় দেখা যাবে যে আপনার কোনো একটা মেশের ভেতরে এরকম, এটা একটা মেশ ধরেন, এই যে এরকম একটা কারেন্ট সোর্স চলে আসবে। তখন কারেন্ট সোর্স চলে আসলে আপনি যখন এই বরাবর KVL খাটাতে খাটাতে যাবেন তখন ঝামেলা হয়ে যাবে। তো ওইভাবে আসলে খাটাতে পারবেন না। তো যদি এইরকম কোনো একটা মেশের ভিতরে এরকম কারেন্ট সোর্স চলে আসে, তখন ওই লুপটাকে আপনি, ওখান থেকে আপনি একটা কারেন্ট ডাইরেক্টলি পেয়ে যাবেন। তখন আপনার আরেকটা, মানে যেখানে কারেন্ট সোর্স নাই এরকম মেশ নিলে সুবিধা হবে। তখন হচ্ছে ওই এই ধরনের অঙ্ককে বলা হয় সুপার মেশ। তো সুপার মেশ দেখে অনেকে ভয় পান, কিন্তু সুপার মেশ দেখে ভয় পাওয়ার চেয়ে খুশি হওয়ার ইয়া বেশি, কারণ হচ্ছে কিছু ভ্যারিয়েবলের মান আপনি অটো পেয়ে যাবেন। যেমন দেখেন, এটা তো বুঝতে পারতেছেন, এখানে 2টা কারেন্ট সোর্স, এখানে একটা কারেন্ট সোর্স, এখানে একটা কারেন্ট সোর্স। তাহলে যেটা কারেন্ট সোর্স থাকবে তো এটা ইকুয়েশন আমরা ফ্রি পাবো বলতে পারি। তো এটার ক্ষেত্রে আমরা মেশ ইকুয়েশন ধরে নিচ্ছি, এদিকে একটা কারেন্ট যাচ্ছে I2, এদিকে একটা কারেন্ট ধরে নিচ্ছি I1, আর এদিকে একটা কারেন্ট I3 ধরে নিচ্ছি। এখন দেখেন এই কারেন্ট যেটা, সেটাই তো এদিকে কারেন্ট হবে, তাই না? এই কারেন্টটাই আপনার এদিকের কারেন্ট।
তাহলে এই কারেন্টটা যদি আয়ন হয়, আর ওরা বলছে এই দিকের কারেন্ট হচ্ছে 1, তাহলে উল্টা দিকে আয়নের মান কত? -1, তাই না? আপনি এই মেশ কারেন্টটা ধরেছেন এই দিকে। আচ্ছা, তাহলে হচ্ছে এই লুপের কারেন্ট আমি আয়ন বলছি যেহেতু, সেহেতু এই কারেন্ট হচ্ছে আয়ন। কিন্তু বলে দিয়েছে এখানে এই 1 অ্যাম্পিয়ারটা উল্টা দিকে যাচ্ছে, তাহলে এই দিকে যাওয়া কারেন্টের মানটা আমি বললাম -1 অ্যাম্পিয়ার। তাহলে এইটা আমি অটো পেয়ে গেলাম। হ্যাঁ, এই 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 লুপ থেকে আমি অটো এটা পেয়ে গেলাম। এটা আমার আর ক্যালকুলেশন করা লাগলো না বা আলাদা ইকুয়েশন সলভ করা লাগলো না। আবার দেখেন, এই কারেন্টটা তো এইদিকে যাচ্ছে, এটা হচ্ছে I2 মেশের কারেন্ট। তাহলে ধরে নিচ্ছি আমি এই দিকের কারেন্টটা হচ্ছে I2। আবার এই লুপের কারেন্টটা এইদিকে যাচ্ছে, তাহলে এই দিকের কারেন্টটা হচ্ছে I3। তাহলে আমার রেজাল্টেন্ট কারেন্ট বের করতে হবে এই দিকে, ধরেন কথার কথা বলছি। তাহলে এই দিকে কোনটা বড় দুইটার ভিতর? I3টা বড়, তাহলে I3 কে বড় হিসেবে ধরি আমি। I3 মাইনাস I2 সমান এই কারেন্ট, এই 2 অ্যাম্পিয়ার যেটা। এদিকের কারেন্ট 2 অ্যাম্পিয়ার, এটা এটা হচ্ছে সেই 2 সমান এই দিকের কারেন্টটাকে বড় ধরছি কারণ রেজাল্টেন্টটা যেহেতু এদিকে। তাহলে I3 এদিকেরটা মাইনাস উল্টা দিকে, তাই মাইনাস এইটা এটা। তাহলে এখান থেকে এই যে পেয়ে যাচ্ছে I3 মাইনাস I2 সমান 2 অ্যাম্পিয়ার। তাহলে দেখেন এই দুইটা কারেন্ট সোর্সের জন্য দুইটা ইকুয়েশন আমি ফ্রিলি পেয়ে গেলাম। এখন তো ওই দুইটা লুপকে আমার আর ধরে লাভ নাই, কারণ হচ্ছে যে আমি তো ওই ওই দুইটা লুপ থেকে যেটা পাওয়ার সেটা পেয়ে গেছি। এখন আমার একটা সুপার মেশ ইউজ করতে হবে, সুপার মেশে কেভিএল খাটাতে হবে। সেই সুপার মেশটা কোথায় হবে? দেখেন, যেখানে কারেন্ট সোর্স নাই এরকম একটা সিলেক্ট করবো আমরা। যদি আপনি এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে যান, তাহলে এখানে কোনো কারেন্ট সোর্স নাই দেখেন। তাহলে আপনার ভ্যারিয়েবল তিনটা, লুপ কারেন্ট তিনটা না, এখানে দেখেন এটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটা জিনিসের মান আপনার বের করতে হবে। কিন্তু আপনি দুইটা ইকুয়েশন পেয়েছেন, তাহলে আরেকটা ইকুয়েশন আপনার দরকার। সে আরেকটা ইকুয়েশনের জন্য আপনার এই একটা সুপার মেশ নিতে হচ্ছে। তাহলে আমি এই বরাবর একটা সুপার মেশ চিন্তা করি। তাহলে সুপার মেশ যখন চিন্তা করব, তখন এই তখন এটা একটু ডিটেল করলেই ভালো, অত শর্টকাটে করাটা অনেক সময় কঠিন হয়ে যায়। তো আমি পুরাটা বরাবর কেভিএলটা খাটাই, তাহলে সুবিধা হবে। তাহলে আমার এখানে 10 ভোল্ট হচ্ছে আমাকে সাপ্লাই হেল্প করছে, দেখেন। আমার এই মেশ কারেন্টটা এটা এদিকে, এটা এদিকে, এটা এইদিকে, তাহলে সুপার মেশের কারেন্টটা এইদিকে আমি ধরলাম। তাহলে এইটা আমার এই সুপার মেশের কারেন্টকে হেল্প করছে। হেল্প করলে তাহলে ও প্লাস সাপ্লাই করছে 10। তাহলে এই 2 ওহমের ভেতর ড্রপ হচ্ছে -2 ইন্টু এই 2 ওহমের ভেতর কারেন্টটা কত দেখেন। এই মেশের কারেন্ট হচ্ছে আপনার I2, আর এদিকের কারেন্ট হচ্ছে এদিকে যাচ্ছে আইয়ন। তাহলে রেজাল্টেন্ট কারেন্ট হচ্ছে, যদি আমি এইদিকে সুপার মেশের কারেন্ট ধরছি, তাহলে এটাকে বড় ধরছি, তাহলে এই I2 মাইনাস আইয়ন রেজাল্টেন্ট কারেন্ট, I2 মাইনাস আইয়ন। তাহলে এটা পেলাম। এখানে ড্রপ কত? এখানে আমার সুপার মেশের কারেন্টটাকে আমি এদিকে ধরছি, তাহলে এই I3 লুপের কারেন্টটা এইদিকে যাচ্ছে, I2 আইয়নেরটা যাচ্ছে এইদিকে। সুপার মেশেরটার দিকে যেটা, সেটাকে আমি বড় ধরছি। তাহলে হচ্ছে আপনার মাইনাস এই 2 ইন্টু এদিকে কারেন্ট হচ্ছে I3 মাইনাস এদিকে কারেন্ট হচ্ছে আইয়ন, এটা। তারপর এই যে এই 6 আছে, এই 6, এই এই 6 হচ্ছে আপনার কার, এই 6-এর ভেতর দিয়ে এই মেশ কারেন্ট I3 শুধু যাচ্ছে, শুধু I3 যাচ্ছে এদিকে। তাহলে -6 I3। তাহলে আবার এই যে আমি এই জায়গায় ব্যাক করে গেছি, তাহলে আমার সাইকেল কমপ্লিট হয়ে গেছে, তাহলে এটা সমান 0। এবার মিলাই দেখি, এই যে আমি সুপার মেশ যেটা, আহ, এই সুপার মেশে যে সমীকরণটা লিখেছি সেটা ঠিক আছে কিনা। এই 10 হচ্ছে, এই 10, এটা হচ্ছে, এটা, এটা হচ্ছে, এটা, এটা হচ্ছে, এটা। তাহলে এটা সমান 0 পেয়ে গেছে। তাহলে এই সমীকরণটা হয়ে গেল। এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে এখান থেকে সিম্পলিফাই করা মানে হচ্ছে আপনি চাইলে এখানে মানি বসাই দিতে পারেন, এই যে আয়ন মান -1। তাহলে এখানে আয়ন যে যতগুলো আছে সবগুলাই -1 বসাই দিতে পারেন। তারপর এই যে আপনি যদি আয়নের মান বসাই দেন, তারপর হচ্ছে আপনার এই যে কি বলে I3 মাইনাস I2, এখান থেকে তো আপনি I2 জাস্ট যদি তিনটে সলভ করেন, এখান থেকে পেয়ে যাচ্ছেন I3 এর মান হচ্ছে 1। তাহলে আপনি তিনটার মানই পেয়ে যাচ্ছেন, আয়ন পেলেন, I3 পেয়ে গেলেন। তারপরে I2 না বের করলে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি তিনটাই লাগবে আমাদের, তিনটাই সলভ করে ফেললাম ধরেন। I2 তো লাগবে আলটিমেটলি, সবগুলো সলভ করে ফেললেন, তাহলে এটা এটা পাওয়া গেল।
এখন আপনার দরকার কি, আয়ন দরকার। আয়ন তো আপনি এখানে পেয়েছেন। তারপর I2 বের করতে হবে, I3। I3 এখান থেকে পেয়ে গেলেন। I3 পেয়ে যাওয়ার পরে I2 লাগবে, তো I2 মানে কোনটা? I2 মানে এই মেশের কারেন্ট যেটা। I2 এই যে এই সমীকরণ থেকে পেয়ে যাচ্ছেন। যদি এখানে I3 মানটা বসাই দেন, তাহলে I2 সমান চলে আসবে আপনার এই যেটা। তাহলে সলভ করতে পারা যায় আমার মনে হয়। তাহলে এটা হলো সুপার মেশ ইউজ করে আমরা অঙ্কটা করলাম। এটা দেখেন, এটা কি বের করতে হবে আপনাকে? পাওয়ার ডিসিপেটেড ইন 5 ওহম রেজিস্ট্যান্স ইউজিং মেশ অ্যানালাইসিস। তাহলে হচ্ছে 5 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কি কি পরিমাণ পাওয়ার ডিসিপেটেড হচ্ছে। তো পাওয়ার ডিসিপেটেড যদি আমরা বের করতে চাই, তাহলে I²R। তাহলে এটার জন্য এটার ভেতরের কারেন্টটা কত সেটা আমার লাগবে। সেই কারেন্ট বের করতে হবে আমার মেশ অ্যানালাইসিস ইউজ করে। তো তাহলে আমরা মেশ অ্যানালাইসিস ইউজ করি। কিভাবে কি করব ধরেন। তো তাহলে এটাকে ধরলাম আমি মেশ 1 I1 কারেন্ট, এটাকে ধরছি I2 কারেন্ট, এটাকে I3 কারেন্ট ধরলাম আমি। তাহলে আমি ইকুয়েশন গুলা লিখি এখন। এখন দেখেন, আমার মেশ কারেন্টটা এদিকে I1, কিন্তু অ্যাকচুয়াল কারেন্টটা হচ্ছে এদিকে 3। তাহলে I1 সমান কত? -3, উল্টা দিকে ডিরেকশন যেহেতু, সেই কারণে I1 = -3 আমি পেয়ে গেলাম অটো। আচ্ছা, পরের কেসে দেখেন, এই আমার এই এই মেশে এই কারেন্টের মান হচ্ছে I2, আর এই কারেন্টের মান হচ্ছে I3। রেজাল্টেন্ট কারেন্ট যেটা সেটা যাচ্ছে এইদিকে। তাহলে এইদিকে যদি আপনি রেজাল্টেন্ট কারেন্ট ধরে ফেলেন, তাহলে কি হবে? রেজাল্টেন্ট কারেন্ট যেদিকে সেদিকেরটাকে বড় ধরছি, তাহলে ওইটাকে সাপোর্ট করছে এই I2। তাহলে আমি পাচ্ছি I2 - I3 সমান এটা যেটা, এই 2 অ্যাম্পিয়ার, এটা সমান 2 অ্যাম্পিয়ার। তাহলে এটা পেয়ে গেলাম, এই সমীকরণটা পেয়ে গেলাম। তাহলে দুইটা সমীকরণ আমি পেয়ে গেলাম। আমার এখন 3 নম্বর সমীকরণটা লাগবে, তিনটা আননোন সলভ করার জন্য। এখন 3 নম্বরের জন্য আমি কোনটা কোনটা করব দেখেন, এই কারেন্ট সোর্স যেগুলোতে আছে সেগুলোকে আমি নিব না, সেগুলো ছাড়া। তাহলে সেগুলো ছাড়া আমি এই বরাবর একটা পাথ নিতে পারি। তো যদি আমি এই বরাবর সুপার মেশের কারেন্টটা যাচ্ছে ধরে নিই, এইদিকে, এইদিকে, এদিকে, তাহলে দেখেন কি হবে। তাহলে প্রথমে এটার ভিতর দিয়ে কি পরিমাণ ড্রপ চিন্তা করি আমি। যেহেতু এটা রেজিস্ট্যান্স, ওর ড্রপ হচ্ছে মাইনাস। আর আমি সুপার মেশের কারেন্টের দিকে কারেন্টটা বের করবো। সুপার মেশের কারেন্ট হচ্ছে এইদিকে, তো এইদিকের I2-র কারেন্টও এইদিকে। তাহলে এটা 2, এই রেজিস্ট্যান্সের জন্য, ইনটু I2-র কারেন্টটা হচ্ছে I2, আর এই কারেন্টটা এর উল্টা দিকে, ওই কারণে -I1। এটা পেলাম। তারপর এখানকার কত? এখানকারটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্সের জন্য -5I3, কারণ হচ্ছে আমার সুপার মেশের কারেন্টকে ও সাপোর্ট করছে, তাহলে নর্মালি হলো। তারপর হচ্ছে এটা, এটা হচ্ছে কত? রেজিস্ট্যান্সের জন্য মাইনাস দিলাম, আর এই কারেন্ট আমার সুপার মেশের কারেন্টকে সাপোর্ট করছে, ঠিক আছে, তাহলে 4। আর এটার মান হচ্ছে I2। I2 এটা সমান হচ্ছে আপনার 0। তাহলে এইটা হলো আমার থার্ড ইকুয়েশন। তাহলে দেখি এটা মিলছে কিনা ওইটার সাথে। এই যে দেখেন, -2 I2 - I1, এটা -5I3, এটা -4I2, এটা সমান 0, এটা পেলাম। এটাকে আমি আরো সিম্পলিফাই করলে তাহলে এরকম হয়ে যাচ্ছে। তাহলে এখানে আননোন তিনটা, 1 2 3, সমীকরণ তিনটা। তাহলে এই তিনটা সলভ করলে আমি I1, I2, I3 মান পেয়ে যাচ্ছি। তো এখন আমার বের করতে হবে কি, কোশ্চেনে চেয়েছে 5 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণ পাওয়ার ডিসিপেটেড হচ্ছে। তাহলে 5 ওহমের ভিতরে কারেন্ট কত? দেখেন, এই I3 হচ্ছে এটা। তাহলে এই I3 কারেন্টটিকে 5 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে আহ এই কারেন্ট যেটা, এটা স্কোয়ার আর যেটা, সেটাই হচ্ছে এখানে কি পরিমাণ পাওয়ার ডিসিপেটেড হচ্ছে। তাহলে এটা স্কোয়ার আর করলে এত ওয়াট হয়। তাহলে এটাই অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যেটা, এখানে বলছে যে কি, 2 অ্যাম্পিয়ারের সোর্স, এটা কি পরিমাণ পাওয়ার ডেলিভার করছে সেটা মেশ অ্যানালিসিসের মাধ্যমে বের করতে হবে। মানে কি, মানেটা হচ্ছে আপনার এই সোর্সটা কি পরিমাণ পাওয়ার ডেলিভার করবে সেটা কিভাবে আমরা বের করতে পারবো? আমরা জানি P = I²R, এটা একটা জানি, কিন্তু এইখানে তো কোনো রেজিস্ট্যান্স নাই যে এই কারেন্ট স্কোয়ার ইন্টু আর করবো। তাহলে এটা হচ্ছে না। তাহলে আপনার P = VI, এটা জানি। এই কারেন্ট সোর্স যে পরিমাণ কারেন্ট সাপ্লাই দিচ্ছে এটা, আর এর অ্যাক্রসের ভোল্টেজ যেটা, সেই দুটাকে গুণ করলে
তখন আমি পাওয়ার ডিসিপেটেড পেয়ে যাবো। তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজটা আমার বের করতে হবে, কিন্তু ওরা আবার বলে দিয়েছে যেটা, যে এই কাজটা করতে হবে আপনার মেশ অ্যানালাইসিস করে। তাহলে মেশ অ্যানালাইসিস করে আমি কারেন্টটা বের করব একটা ব্রাঞ্চে, তারপর আমি এইটার ভোল্টেজটা বের করবো, এই ভোল্টেজ দিয়ে কারেন্টকে গুণ করবো, তাহলে হবে। তো সেই জন্য আমার অ্যাকচুয়ালি কারেন্ট, মেশ কারেন্ট গুলা লাগবে। তো আমি ধরে নিলাম এটা মেশ 1 কারেন্ট আইঅন, এটা মেশ 2 কারেন্ট I2। তাহলে এইটা আমার এখন সলভ করা লাগবে। তাহলে দেখেন এখানে আপনার কারেন্টের ডিরেকশন বলে দিচ্ছে 2 অ্যাম্পিয়ার, এই I2 এদিকে আর আইঅন এদিকে। তাহলে এই I2 মাইনাস আইঅন সমান এইদিকে যেহেতু এটা, তাহলে এটা 2 অ্যাম্পিয়ার। তাহলে এই যে I2 মাইনাস আইঅন সমান 2 পেয়ে গেলাম আমি। তো এটাকে আমি প্রসেস করতে পারি বা রেখে ওইটাকে একটা সমীকরণ ধরে ফেলতে পারি। আর এবার সুপার মেশে এই বরাবর আমি একটা মেশ ইকুয়েশন চিন্তা করি। সেটা যদি হয়, তাহলে দেখেন কি হচ্ছে। সাপ্লাই করছে এই 20 ভোল্ট, তাহলে 20, তারপর এখানে ড্রপ হচ্ছে -10 আইঅন, এখানে ড্রপ হচ্ছে কত, মাইনাস, এই লুপের কারেন্ট তো এই তো আপনার I2, 15 I2। তারপর এই ভোল্টেজ কি আপনাকে হেল্প করছে? আপনি আপনার মেশ কারেন্ট আপনি এই দিকে ধরছেন, তো ওই ভোল্টেজ তো আপনাকে হেল্প করতেছে না, উল্টা ও এইদিকে কারেন্ট পাঠাচ্ছে, ওই কারণে -25 = 0। তাই হয়েছে দেখেন, এই 20 20 -10 আইঅন, -10 আইঅন, -15 I2, -15 I2, -25, -25 = 0। তাহলে এবার আপনি দুইটা ইকুয়েশন পেয়ে গেছেন আননোনের জন্য। এই দুইটা আননোন একটা ইকুয়েশন, এই দুইটা আননোন আরেকটা ইকুয়েশন। দুইটা সলভ করলে আপনি আইঅন সমান পেয়ে যাচ্ছেন, I2 সমান পেয়ে যাচ্ছেন। এবার তাহলে মেশ অ্যানালাইসিসের মাধ্যমে আপনি কারেন্টটা বের করে ফেললেন। এখন আপনার দরকার এই পয়েন্টের ভোল্টেজটা কত। এখন এটাকে যদি আপনি রেফারেন্স নোড ধরেন, তাহলে দেখেন এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে 20 ভোল্ট ফিক্সড। আর এর ভেতর যে কারেন্ট যাচ্ছে আপনি সেটা এই যে এখান থেকে বের করে ফেলছেন। এই কারেন্টের মান হচ্ছে আপনার কত, -1.14 অ্যাম্পিয়ার। তাহলে এইদিকে কারেন্ট যাচ্ছে -1.14 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এটা পজিটিভ নেগেটিভ আমি জানি না, ধরে নিচ্ছি কারেন্টটা এক্স, সরি আই। মানে তাহলে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে এই জায়গার ভোল্টেজ কত, তাহলে এই ভোল্টেজ থেকে এটা ড্রপ হওয়ার পরে এখানে আসছে। তো যদি এই ভোল্টেজ থেকে এটা ড্রপ হওয়ার পরে এখানে আসে, তাহলে কি হচ্ছে দেখেন, এই পয়েন্টের ভোল্টেজ অথবা এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে, তাহলে 20 - 10 আইঅন, এটা সমান হবে এই ভি। যদি এটা ভি হয়, তাহলে এখানে আপনি আয়নের মানটা যদি এটা বসায় দেন, তাই করছি দেখেন, এই যে 20 - 10 আইঅন সমান হচ্ছে ভি। তাহলে 20 - 10 আয়নের মানটা বসাই দিলাম। তাহলে এই জায়গার ভোল্টেজ পাওয়া যাচ্ছে 34 ভোল্ট। 34 ভোল্ট। তো 34 ভোল্ট যদি পেয়ে যাই এটার একটা ভোল্টেজ, তাহলে আমি পাওয়ারটা বের করে ফেলতে পারবো। এটা ভোল্টেজ 34, তাহলে এই কারেন্টটা কত, এই সরি পাওয়ারটা কত, 34 × 2, তাহলে 68 ওয়াট। তাহলে এটাই হচ্ছে পাওয়ার ডেলিভার্ড বাই ওই অ্যাম্পিয়ার সোর্স। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যেটা, আচ্ছা এটার এটার ক্ষেত্রে বের করতে হবে আপনার পাওয়ার ডিসিপেটেড অ্যাক্রস 6 ওহম রেজিস্টার। 6 ওহম মানে এটা, তার মানে এর ভেতর কারেন্ট লাগবে আপনার, তাহলে I² R দিয়ে করতে পারবেন। তো তাহলে আমরা এটাকে আইঅন ধরছি লুপ, এই I2 I3 ধরলাম। তাহলে এখন কারেন্ট সোর্স কয়টা আছে, এই যে I2-র মান 7 অ্যাম্পিয়ার এখান থেকে পেয়ে যাচ্ছি আমি, তাহলে I2 সমান 7। আবার এই যে এখানে দেওয়া আছে, তো এই ডিরেকশনে কারেন্ট হচ্ছে I3, আর উল্টা ডিরেকশনে আইঅন। তাহলে এই I3 মাইনাস আইঅন সমান এই 3, তাহলে I3 মাইনাস আইঅন সমান 3 পেলাম। এবার একটা সুপার মেশ করতে হবে আমার। তাহলে আমি এই বরাবর একটা সুপার মেশ করি। এই বরাবর যদি সুপার মেশ করি আমি, তাহলে কি হচ্ছে দেখেন, এটা হচ্ছে 20 -4 আইঅন, তাহলে এখান থেকে একটা পেলাম মাইনাস, এটা তো 6 না, 6 এখানে দুইটা, আমার সুপার মেশের কারেন্ট আমি এদিকে ধরছি, তার মানে আইঅনের ডিরেকশনে, তাহলে আইঅন মাইনাস I2। আচ্ছা, এরপর 8 এর ডিরেকশন এটা, তাহলে এই -8, এটার কারেন্টের ডিরেকশন যেহেতু I3 আমার আমার সুপার মেশের ডিরেকশনের মতো, -I2 উল্টাটা, এটা গেল। তারপর কি, -1, এটার ভেতর দিয়ে শুধু I3 যায়, এটা = 0। তাহলে এটা হলো। তো এবার আমরা দেখি মিলে কিনা। আচ্ছা, এটাকে যদি আপনি সিম্পলিফাই করেন তাহলে এটা হবে, হ্যাঁ আমি ইয়া করা হয়েছে এখানে।
ডাইরেক্টলি লেখা হয়েছে, তো আমার মনে হয় যে এইভাবে করে সিম্পলিফাই করলে ভালো হবে। তখন এটা হবে, তখন তিনটা সমীকরণ পেয়ে যাচ্ছেন আমি, 1 2 3। এই তিনটা সমীকরণ যদি আপনি সলভ করেন, তাহলে I1 I2 I3 মান পেয়ে যাবেন। এখন আপনার দরকার হচ্ছে কি 6 ওহমের ভিতর যে কারেন্ট, 6 ওহম মানে এটা, তাহলে এই কারেন্টটা হচ্ছে এই কারেন্ট। এই কারেন্ট মানে হচ্ছে, যদি কারেন্ট আপনার এদিকে ধরেন, তাহলে এটা মাইনাস এটা, তাহলে I1 মাইনাস I2। তাহলে এই 6 ওহমের ভেতরে কারেন্ট সমান হচ্ছে I1 মাইনাস I2। তাহলে এটা মাইনাস এটা মানে এটা, যেদিকে হোক কারেন্টের ডিরেকশন ফ্যাক্টর না, যেহেতু আপনার আলটিমেটলি কি পরিমাণ পাওয়ার ডিস্ট্রিবিউটেড জানতে চাচ্ছে, তো পজিটিভ দিকে অলওয়েজ নিলে সুবিধা। তো তাহলে আপনার হচ্ছে যে আই স্কোয়ার আর আইটা কত, এটা। তার মানে আমি এই দিকে এটা ধরছি, মানে এইদিকে এটা। তো আপনার যেদিকে যাক আই স্কোয়ার আর, তো আই স্কোয়ার আর আপনি এটার ভ্যালু স্কোয়ার আর যদি করেন এত ওয়াট হয়, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা এটা দেখে অনেক কঠিন মনে হয় না? অনেকটা ইয়ার মতো বলা যেতে পারে। কেমন জানি, একটু কেমন জানি। আচ্ছা যা হোক, এটা সহজে করা যাবে মেশ অ্যানালিসিস করে। কিভাবে? দেখেন, এখানে তিনটা মেশ, এটা একটা মেশ, এটা আরেকটা মেশ, এটা আরেকটা মেশ। তাহলে এই তিনটা I1 I2 I3 ধরে নিয়েছি। তারপর আমরা মেশ ইকুয়েশন গুলো লিখি। এর ভেতর দেখেন এই I3টাতে এদিকে যাচ্ছে, এটাই 6 অ্যাম্পিয়ার দেওয়া আছে, তাহলে এটা অটো পেয়ে গেলেন I3 সমান 6 অ্যাম্পিয়ার। এরপর আয়নের ভেতর দেখেন, আয়নের ভেতর যদি হিসাব করেন, তো আপনি কার্শফ ভোল্টেজ ল ইউজ করতে পারেন, আহ, অথবা এখানে শর্টকাট মেথডটা খুব সহজে ইউজ করা যায়। কারণ দেখেন, এই শর্টকাট মেথড ইউজ করা যাবে, হ্যাঁ শর্টকাট মেথড ইউজ করলে সুবিধা হবে। তাহলে দেখেন, শর্টকাট ইউজ করছি আমি এখন। তাহলে এই আয়নের নিজ এই লুপের নিজস্ব রেজিস্ট্যান্স কত, কোনটা কোনটা, এই 2 আর 1 3-এর ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে এই 2 + 1 3 আয়ন, এগুলো প্লাস হলো। আর এই লুপে রেজিস্ট্যান্সের সাথে অন্য কোনো কারেন্ট বাগড়া বাঁধাচ্ছে, এই যে I3 যাচ্ছে এইদিকে উল্টা দিকে, তাহলে উল্টা দিকে যাওয়ার কারণেও মাইনাস। আর এ যাচ্ছে 1-এর ভিতর দিয়ে, ওই জন্য 1। আর এই কারেন্টটা হচ্ছে I3, এই কারেন্টটা হচ্ছে এই যে I3, ওই কারণে I3 এটা সমান 0। এটাকে সিম্পলিফাই করলে আপনি যেটা পাচ্ছেন, যে I3-র মান তো আপনি জানেন, তাহলে এই I3-র মানটা বসাই দিলে এখানে, এখান থেকে I1-এর মান পেয়ে যাচ্ছেন অটো। এবার হচ্ছে নেক্সট লুপ যেটা, এই লুপে যদি আপনি হিসাব করেন, তাহলে দেখেন কি হচ্ছে। এই লুপেও শর্টকাটটা আমরা ইউজ করলে সুবিধা হবে। তাহলে এই I2-র নিজস্ব হচ্ছে 1 আর 2 3, তাহলে 1 আর 2 3 I2। আচ্ছা, প্লাস হচ্ছে যে এই লুপের সাথে বাগড়া বাঁধাচ্ছে এই যে I3, আমার I2 লুপের কারেন্ট আসছে এইদিকে, I3 যাচ্ছে এইদিকে, তাহলে ও মাইনাস। তাহলে হচ্ছে এই যে মাইনাস, এই 2 ওহমের ভিতর দিয়ে যাচ্ছে তাই 2, আর কারেন্ট যাচ্ছে I3 উল্টা দিকে, ওই জন্য I3। তাহলে এটা এটা পেলাম। এখান থেকে আপনি যেহেতু এই যে এর মান জানেন, I3-র মান জানেন, ভ্যালু যদি বসাই দেন, তাহলে I2-র মানও পেয়ে যাচ্ছে এটা। এখন কোশ্চেনে জানতে চেয়েছে আই এর মান কত। আই এর মান মানে হচ্ছে এই মানটা, এই মানটা হচ্ছে দুইটা লুপের কারেন্টের রেজাল্টেন্ট। এই লুপে কারেন্ট আসছে I1 আর এই লুপে যাচ্ছে I2। তো এখানে আমি যে ডিরেকশন ধরছি সেটা I1 এর ডিরেকশনের মতো, তাহলে এই কারেন্টটা হচ্ছে I1 - I2, I1 - I2। তাহলে এটা মাইনাস এটা যদি দিই, তাহলে এটা -2 অ্যাম্পিয়ার হচ্ছে। এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন যেটা, এটা তো I0 বের করতে বলছে আপনার। তো এটা তো আমি অনেক কষ্ট করে বলছি মেশ, ও সমস্যা হচ্ছে যে এটা আমি সহজেই বের করে ফেলতে পারতাম, কিন্তু আবার মেশ অ্যানালাইসিস করে করতে বলছে। তো আমার মেশ অ্যানালাইসিস করার আসলে বুঝলাম না কেন বললো। এটা ডাইরেক্টলি সহজে কিভাবে করা যায়, দেখেন এটার অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে এই 10 20 ভোল্ট। এটার অ্যাক্রসে যদি 20 ভোল্ট হয়, তাহলে এই 20 ভোল্টকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলেই তো আমি I0 পেয়ে যাচ্ছি। তাহলে কত হচ্ছে, এই 20/10 কিলো, এটা মানে হচ্ছে আপনার 2 মিলি অ্যাম্পিয়ার। এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে, সহজে পাওয়া যেত। কিন্তু এরা দুষ্ট, এরা উল্লেখ করে দিয়েছে মেশ অ্যানালিসিসের মাধ্যমে করতে হবে। কি আর করার, আমরা মেশ অ্যানালিসিস করেই করি। তো এটা মেশ I1, এটা মেশ I2, এটা মেশ I3। তো যদি এরকম হয়, তাহলে কি হচ্ছে ঘটনা দেখেন। আলটিমেটলি, আচ্ছা 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 আচ্ছা, তাহলে আয়ন লুপ থেকে আমরা কি পাচ্ছি দেখেন, আয়ন লুপ থেকে পাচ্ছি আমি, যদি ডিটেল পদ্ধতিটা করি, আয়ন মাইনাস আপনার হচ্ছে 10 ইন্টু কি কি, I1 - I2, I1 - I2, সরি ভুল করছি, I1 না, এটা 20 হবে।
এই যে দেখেন 20, তাহলে এই 20 সাপ্লাই দিচ্ছে, তাহলে 20 মাইনাস এখানকার ড্রপটা কত, 10 ইন্টু আইওন মাইনাস আই টু, আইওন মাইনাস আই টু, এটা সমান 0 হবে। কিন্তু আবার এই যে দেখেন আই নট এর মান কত, এখানে আই নট যেটা বের করতে হবে আমার, আই নট সমান হচ্ছে এই আইওন মাইনাস আই টু, আই নটের ডিরেকশন যেহেতু আইওনের দিকে, তাহলে আইওন মাইনাস আই টু। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি 20 মাইনাস 10 আই নট সমান হচ্ছে 0, বা আই নট সমান হচ্ছে 20/10, একই হলো আলটিমেটলি। তাহলে মেশটা লিখে করতে হলো, তাহলে এটা যেহেতু আপনার কিলোতে, তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার। একটু ঘুরাই করতে হলো এই মেশ ইকুয়েশনটা লিখে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যেটা, এটা এখানে অনেকগুলো মেশ দেখে ভয় পেয়ে যেতে পারেন মনে হচ্ছে, তো ভয় পাওয়ার কিছু নাই। দেখেন অনেকগুলো জিনিস ফ্রি পেয়ে যাব আমরা। আচ্ছা, এইদিকে আমরা চারটা মেশ ইকুয়েশন, মেশ কারেন্ট ধরে নিলাম, 3 4 এরকম হয়ে গেল। এখান থেকে কয়েকটা জিনিস আমি ফাও পাবো। দেখেন এই আই4 লুপের কারেন্টটা এইদিকে যাচ্ছে, এই কারেন্টটাই তো 1 অ্যাম্পিয়ার, তাহলে আই4 সমান 1 অ্যাম্পিয়ার পেয়ে যাব, আই4 সমান 1 ফ্রি পেয়ে গেলাম। আর পাবো কোথায় দেখেন, এইটা এদিকে যাচ্ছে আই3, আর এদিকে যাচ্ছে আই2, রেজাল্টেন্ট কারেন্ট 1, তাহলে এই আই3 মাইনাস আই টু সমান 1, আই3 মাইনাস আই টু সমান 1। আচ্ছা, এটা একটা পেয়ে গেলাম। তারপর আবার কোথায় পাচ্ছি, এই যে এটা হচ্ছে 2, তাহলে এদিকে কারেন্ট আসছে আইয়ন, তাহলে আইয়ন মাইনাস আই টু সমান এই 2, আইয়ন মাইনাস আই টু সমান 2। তাহলে এই তিনটা জিনিস পেয়ে গেলাম আমি এইগুলা থেকে। কিন্তু আমার ভেরিয়েবল হচ্ছে 4টা, তাহলে সলভ করতে মিনিমাম আমার 4টা ইকুয়েশন লাগবে। তাহলে আরেকটা ইকুয়েশন আবার ধরতে হবে, সেক্ষেত্রে আমরা সুপার মেশ ইউজ করবো এই বরাবর। এখানে কোনো কারেন্ট সোর্স নাই, তাহলে এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে আসছে, এরকম ধরে নিচ্ছি সুপার মেশের কারেন্ট। তাহলে আমরা দেখি, তো 60 সাপ্লাই দিচ্ছে, তাহলে 60 আমার লুপের দিকে কারেন্টের দিকে সাপ্লাই দিচ্ছে, তাই পজিটিভ। মাইনাস এই রেজিস্ট্যান্সের মান কত, রেজিস্ট্যান্স সবগুলা 10 ওহম করে বলে দিয়েছে, 10 ইন্টু মাইনাস 10 ইন্টু কত, এই আয়ন, এখানে শুধু আয়ন আছে, মাইনাস এই 10 ইন্টু আই টু এটার জন্য, তারপর এটা মাইনাস 10 ইন্টু, এটা হচ্ছে আই থ্রি, তারপর এখানে যখন ব্যাক করছি এটা, এটা কিন্তু দুই লুপের মাঝখানে পড়ছে, তাহলে মাইনাস এই 10 ইন্টু আমার সুপার মেশের কারেন্ট হচ্ছে এইদিকে, তাহলে এইদিকে হচ্ছে আই টুর ডিরেকশন, তাহলে আই টু মাইনাস আই4। আচ্ছা গেল, তাহলে এটা গেল, এবার এটা মাইনাস কত, এটা হচ্ছে 10 ইন্টু আইয়ন, তাহলে আবার এই জায়গায় ব্যাক করছি সমান 0। এটাকে আপনি যদি সিম্পলিফাই করেন, তাহলে হচ্ছে এই যে এরকম হওয়ার কথা ফাইনালি। তাহলে ফাইনালি যদি এটা হয়ে যায়, তাহলে আপনি 4টা ইকুয়েশন পেয়ে যাচ্ছেন, 4টা ইকুয়েশন সহজে সলভ করে ফেলতে পারেন। 1 2 3 4, 4টা ইকুয়েশন সলভ করলে আয়ন আই2 আই3 আই4 এর মান পেয়ে যাচ্ছেন। ওরা জানতে চেয়েছিল লুপ কারেন্ট গুলা, লুপ কারেন্ট মানে চারটাই, এই চারটার মান, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরের অঙ্কগুলো একটু রিভার্স, হ্যাঁ। রিভার্সটা কিভাবে দেখেন, এটাকে আমি একটু উল্টা করে করলে মনে হয় সুবিধা হবে। আচ্ছা, আহ, প্রথমে একটু উল্টা উল্টা ক্যালকুলেশন করে করি। তা মনে করেন যে এই সার্কিটটাই দেওয়া আছে, এখান থেকে আপনার মেশ ইকুয়েশন গুলো লিখতে হবে। তাহলে আপনি কিভাবে করতেন, যদি আমি শর্টকাট পদ্ধতিটা ইউজ করি, ধরেন এই বরাবর যদি শর্টকাট পদ্ধতি ইউজ করি, এটা আই ওয়ান, এটা আই টু, আই থ্রি ধরে নিলাম, তারপর শর্টকাট ইউজ করছি। শর্টকাট ইউজ করলে কিভাবে করতাম, যে এর নিজস্ব রেজিস্ট্যান্স গুলাকে যোগ করতাম আমি, নিজস্ব রেজিস্ট্যান্স কত, কোনটা কোনটা, 5 5 15, তাহলে 5 + 5 + 15, এটা হচ্ছে এই আইয়ন কারেন্ট যাচ্ছে, আইয়ন। তারপর এই লুপে উল্টা বাগড়া বাজাচ্ছে আই টু, আই টু হচ্ছে আবার উল্টা দিকে যাচ্ছে আমার লুপের কারেন্টের মাঝখানে, তো উল্টা দিকে যাওয়ার কারণে ও মাইনাস, তারপর 5 ইন্টু, ও সরি এখানে তো আর ইয়া নাই, এটা তো আমি শর্টকাট করতেছি, দুইটা গুলাই ফেলতেছি। আচ্ছা গেল -5 I2, আচ্ছা গেল। তারপর হচ্ছে এই যে 15তে আবার ওই বাগড়া বাজাচ্ছে আই থ্রি, তাহলে আই থ্রিও আমার লুপের উল্টা দিকে যাচ্ছে, উল্টা দিকে যাওয়ার জন্য মাইনাস, তারপর এই 15, এটা হচ্ছে আই থ্রি, কত, আই থ্রি, এটা সমান, এই লুপে কি কোনো ভোল্টেজ সোর্স আছে, দেখেন এই লুপে এই যে এটা আছে 24 ভোল্ট, এই 24 ভোল্ট কি আপনাকে হেল্প করছে না বাধা দিচ্ছে, হেল্প করছে, তাহলে এটা সমান 24 হচ্ছে। তাহলে এটা খেয়াল রাখেন, তাহলে আমরা এটাই কিন্তু এই যে
এখানে সমীকরণটা দেওয়া আছে দেখেন, 25 আয়ন, 25 আয়ন, 5 i2, 5 i2, 15 i3, 15 i3 সমান 24, সমান 24। খেয়াল খেয়াল করেন কিন্তু একটু ভালো করে। তাহলে এটা থেকে আমি এটা পেলাম। এরপর একটা দেখি, ধরেন এই লুপ যদি চিন্তা করেন আপনি, এই লুপে কি আছে দেখেন, এর নিজস্ব কোনটা কোনটা, এই 5 আর 20। তাহলে 5 আর 20 হলে কত হয়, সরি 5 আর 10 হলে 15 i2 হয়। তাহলে এটা হচ্ছে 15 i2। তারপর এর সাথে বাগড়া বাঁধাচ্ছে কে, আয়ন, এর উল্টা দিকে। এটা তো এইদিকে ছিল, আয়ন ছিল এইদিকে, তার মানে ও মাইনাস উল্টা দিকে, যেহেতু কার সাথে ঝামেলা করছে, 5 ওহমের সাথে। তাহলে 5 আয়ন। এখানে কি কোনো ভোল্টেজ সোর্স আছে, নাই, তাহলে এটা 0। তাহলে এটা গেল, তাই না? তাহলে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, তাহলে দেখেন এটাই হচ্ছে এটা কিনা, এই সমীকরণ, এই সমীকরণ, এটা, এটা সমান 0। তাহলে এটাই এটা পাচ্ছে। আমি উল্টা দিক থেকে করে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা গেল। পরের কেসটা আমি দেখি, পরের কেস হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বার মানে এই লুপ, এই লুপে i3 নিজস্ব রেজিস্ট্যান্স হচ্ছে 15 আর 5, তাহলে হচ্ছে 20, 20 i3। তারপর এর সাথে বাগড়া কে কে বাঁধাচ্ছে, শুধু এই 15, 15-র ভেতর আয়ন উল্টা দিকে যাচ্ছে, তাহলে ওই উল্টা দিকের জন্য মাইনাস, তাহলে 15 আয়ন, এটা না, আয়ন। আচ্ছা, এর এর ভেতর কি কোনো ভোল্টেজ সোর্স আছে? দেখেন এই যে এটা আছে 12 ভোল্ট। 12 ভোল্ট কি আপনার লুপকে হেল্প করছে না বাধা দিচ্ছে? হেল্প করছে, তাহলে ও সমান 12। তাহলে এটাই দেখেন এখানে হয়েছে 20 i3, 20 i3 -15 আয়ন, -15 আয়ন সমান 12, সমান 12। আচ্ছা, তাহলে যেটা হলো যে এইটা থেকে আমরা এইটা পড়ে ফেলতে পারলাম। তাহলে উল্টাটা কি পসিবল? এটা দেওয়া আছে, আমি এটা বানাতে পারবো এরকম, এটা দেওয়া ছিল, আমি এটা বানাতে পারলাম, আপনারা দেখলেন। কিন্তু এটা দেওয়া আছে, এটা বানাতে পারবো কিনা, মনে হয় ট্রাই করে দেখি পারা যায় কিনা। এখানে একটা জিনিস খেয়াল করছেন কিনা, আমরা যখন প্রতিটা লুপে হিসাব করলাম, যখন এই লুপের হিসাব করলাম, তখন এই লুপের যে রেজিস্ট্যান্সের ভিতর যে কারেন্ট গুলো ছিল, সেগুলো ছিল পজিটিভ। আর এর সাথে বাগড়া বাঁধা ছিল যেগুলো, সেগুলো নেগেটিভ হয়েছিল। এটা মনে হয় খেয়াল করছেন আপনারা। পরের পরের লুপটার ক্ষেত্রে যেটা হয়েছিল, এটার ক্ষেত্রে এর নিজস্ব গুলা ছিল পজিটিভ, তারপর এর সাথে বাগড়া বাঁধায় উল্টা দিকে যেটা ছিল সেটা ছিল নেগেটিভ। আচ্ছা, তাহলে এই লুপে যখন দেখছেন এর নিজস্ব গুলা যেগুলা i3-র সাথে, সেটা ছিল পজিটিভ। তারপর এর উল্টা, এর সাথে উল্টা বাগড়া বাঁধা ছিল যেটা, সেটা ছিল নেগেটিভ। আচ্ছা, প্লাস হচ্ছে ভোল্টেজ সোর্স যে যদি ছিল, ভোল্টেজ সোর্স যেটা, সেটা যদি আপনার এই কারেন্টের ডিরেকশনকে হেল্প করে তাহলে ও পজিটিভ, আর যদি হেল্প না করে তাহলে নেগেটিভ হইতো। আবার এখানে সেম দেখেন, এই যে 12 যেটা, ও যদি হেল্প করে আপনাকে তাহলে পজিটিভ হইতো, আর না হলে নেগেটিভ হইতো। এখন এই দেখেন, এই কনসেপ্টটা আমরা যদি অ্যাপ্লাই করি উল্টা, এখানে আমি কি দেখতে পাচ্ছি দেখেন, 3টা লুপের কারেন্ট দেওয়া আছে, i1, i2, i3, এখানে সবগুলো আছে, 24ও আছে। তার মানে এটা তো লুপ 1-এর জন্য কারেন্ট। এখান থেকে আমরা দুইটা জিনিস বুঝতে পারছি দেখেন, এখানে এই লুপ 1-এ i1 কারেন্টটা যেগুলোর ভিতর দিয়ে যাবে সবগুলোর রেজিস্ট্যান্সের যোগফল হচ্ছে 25। তারপর i2-র সাথে যে রেজিস্ট্যান্সটা, i2 যে রেজিস্ট্যান্সের সাথে বাগড়া বাঁধাবে সেটার মান হচ্ছে 5, i3 যে রেজিস্ট্যান্সের সাথে বাগড়া বাঁধাবে সেটার মান হচ্ছে 15। তো তাহলে আমরা এভাবে চিন্তা করি, কথার কথা বলছি, কিভাবে করতে পারি, এভাবে করতে পারি, অন্যভাবে করতে পারি, আলটিমেটলি তাই হবে। তাহলে ধরেন এটা i1, এটা i2, এটা i3। তাহলে এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই লুপে টোটাল যে রেজিস্ট্যান্স গুলো হবে সেগুলোর মান হবে 25, আর i2 এর সাথে যে বাগড়া বাঁধাবে সেটার মান হবে 5। তাহলে আমি ধরেন কথার কথা বলে নিচ্ছি। আচ্ছা, কারেন্টের ডিরেকশনও ধরে নিই, এদিকে ধরে নিলাম, এদিকে ধরে নিলাম, এদিকে ধরে নিলাম। আচ্ছা, এখন এখন কি পাচ্ছি দেখেন, এই লুপের সাথে i2 যেটাতে বাগড়া বাগড়া বাঁধাবে সেটার মান হবে 5, তাহলে এখানে 5 দিয়ে দিলাম। তারপর i3-র সাথে যে বাগড়া বাঁধাবে তার মান হবে 15, তাহলে এখানে 15 দিয়ে দিলাম। তাহলে আপনার আর টোটালটা হবে 25। তাহলে এই 15, 5, 20 হয়ে গেল। আর ওর নিজস্ব থাকবে কত, 5। তাহলে টোটাল যেহেতু 25 হবে, তাহলে এখানে বাকি থাকে 5। এটা করলাম। এবার পরেরটাই চেক করে দেখি আমি। পরে ও, এখানে আবার বলছে কি ভোল্টেজ সোর্স আছে 24। তো ভোল্টেজ সোর্স 24, এখানে আমি যেহেতু হেল্প করছে এরকম করে এখানে 24 দিলাম। এবার আমি লুপ 2 চিন্তা করি, লুপ 2, লুপ 2-র ক্ষেত্রে কি হবে দেখেন,
লুপ টুর ক্ষেত্রে হবে যেটা, যে আপনার সবগুলা নিজস্ব যোগফল হবে 15। লুপ টুর নিজস্ব যেগুলা সেগুলোর যোগফল টোটাল হবে 15। তাহলে লুপ টুর নিজস্ব এখানে আছে 5, আরো তাহলে 10 দরকার আমার। ঠিক আছে, আমি দেখছি। আর এই লুপ টু লুপ একের সাথে যেটা ঝামেলা করবে সেটা হচ্ছে 5। তাহলে লুপ টু একের সাথে ঝামেলা করবে, এই যে 5 আছে অলরেডি দেখেন, এই 5। তাহলে এক্সট্রা, টোটাল টোটাল যেহেতু 15 হইতে হবে, তাহলে এক্সট্রা আরো 10 দরকার। তাহলে এক্সট্রা এখানে আমি 10 দিয়ে দিলাম। তাহলে এক্সট্রা যদি এটা 10 হয়, সরি মাঝপথে আমার ইলেকট্রিসিটি চলে গেছে, এই কারণে নেট অফ হয়ে গেছিল। আমি মোবাইল ইন্টারনেট দিয়ে কানেক্ট করছি। আমি জানি না আগের অ্যানোটেশনটুকু আছে কিনা। তবে আমি যতটুকু দেখাইছিলাম আগে, যে এটা কিভাবে তখন আমি আবার রিপিট করছি, সেটাই বেটার বেটার হবে মনে হয়। আর যে টেনে দিয়েন যদি ঝামেলা হয় এর ভিতর। আমি প্রথমে যেটা করছিলাম যে এটা ছিল, এটা থেকে আমরা এই সমীকরণগুলো আসছিলাম, এখন উল্টা এই সমীকরণগুলো থেকে এটা আঁকবো। এটা কিভাবে হবে সেটা করব আমরা। তো যেটা বলছিলাম যে আমি এরকম একটা ড্র করে নিয়েছিলাম। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে তিনটা কারেন্ট, I1, I2, I3। তার মানে তিনটা মেবি আমার মেশ হবে। তিনটা যদি মেশ হয়, তাহলে আমি এটাকে ধরে নিচ্ছি I1, এটাকে ধরে নিচ্ছি I2, এটাকে ধরে নিচ্ছি I3। এর এইদিকে কারেন্টের ডিরেকশন। এখান থেকে আমি কি কি পাচ্ছি দেখেন, যে এই লুপের টোটাল সবগুলা কারেন্টের যোগফল হবে 25, সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল হবে 25। আর I2 কারেন্ট যার সাথে মাইনাস আছে, যেহেতু বাগড়া বাঁধা হবে 5 ওহমের সাথে, তাহলে I1 আর I2 এর মাঝখানে 5 ওহম থাকবে, এটা 5 ওহম। তারপর আপনার এই যে I1 এর সাথে I3 বাগড়া বাঁধা হবে নেগেটিভ, তাই 15 দিয়ে। তাহলে I1 I2 এর মাঝখানে এখানে 15 দিয়ে দিলাম, এটা 15। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এটা সমান হবে 24। এই 24টা প্লাস, তার মানে এই লুপকে হেল্প করবে 24। তাহলে এটা 24 ভোল্ট। এখন আপনার দেখেন আয়নের টোটাল যে রেজিস্ট্যান্স গুলো যোগফল সেটা 25 হবে, কিন্তু এখানে হচ্ছে 15 আর 5 20। তাহলে এক্সট্রা 5 আরো লাগবে। তাহলে এখানে এক্সট্রা 5 নিয়ে নিলাম। তাহলে এটা আয়নেরটা আমি মোটামুটি কমপ্লিট করলাম। এবার I2 লুপেরটা দেখি আমি। I2 লুপেরটা যদি আমি দেখি, তাহলে যেটা হবে যে I2 লুপের, I2-র সাথে যেটা টোটালটা হবে 15, আর আয়নের সাথে 5। এই যে I2 আয়নের সাথে 5 অলরেডি আছে, আর টোটালটা হবে এই যে 15। তাহলে এই 15 হলে বা এক্সট্রা লাগবে 10। তাহলে এক্সট্রা 10 আমি এখানে দিতে পারি বা এখানে দিতে পারি। আচ্ছা, এখানে দিলাম মেলানোর সুবিধার্থে 10। এখানে এখানে তো একই জিনিস, এখানে 10 ওহম হলো। তাহলে এই যে 10 আর 5, I2 নিজস্ব 15 হয়ে গেল। আর এর সাথে যেটা এক্সট্রা 5, এটা গেল। এবারে I3 লুপ আমি দেখি। I3 লুপে কি হচ্ছে, I3 লুপের সাথে কানেকশন আছে শুধু আয়নের, রেজিস্ট্যান্স সহকারে। I3-র সাথে রেজিস্ট্যান্স সহকারে আয়নের কানেকশন থাকার কারণে আপনার I3-র সাথে আয়নে এখানে কত হবে, 15। উল্টা তো I3-র সাথে আয়ন অলরেডি 15 দেওয়া আছে, তো টোটালটা হবে 20। মানে I3-র সাথে তো আয়ন ছাড়া আর কারো রেজিস্ট্যান্স দিয়ে ঝামেলা থাকবে না। তাহলে এই টোটাল 20 বানাতে হলে আর এক্সট্রা কত দরকার, 15 তো আছেই, 5 দরকার। তাহলে এক্সট্রা 5 আমি এখানে দিয়ে দিলাম, এক্সট্রা 5 দেওয়া হয়ে গেল। তাহলে আমার রেজিস্ট্যান্স গুলাও গেল। কিন্তু এইখানে এটা সমান 12। তাহলে এটা সমান যদি 12 হয়, তাহলে এই লুপে আপনার আবার 12 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স থাকবে, যেইটা আপনার লুপ কারেন্টকে হেল্প করবে। আপনার লুপ কারেন্ট কোন দিকে, এইদিকে। তাহলে এখানে একটা ভোল্টেজ সোর্স দিয়ে দেন, যেইটা আপনার লুপ কারেন্টকে হেল্প করবে, এইটা। তাহলে এইভাবে আমরা এটা থেকে সার্কিটটা আঁকলাম। তো এবার মিলাই দেখেন মিলছে কিনা। আহ দেখেন, এই যে, তাহলে এই যে 24 ভোল্ট, এই যে 24 ভোল্ট, এই যে 5 ওহম, 5 ওহম, এই 5 ওহম, এই 5 ওহম, এই 15 ওহম, এই 15 ওহম, এই 10 ওহম, এই 10 ওহম, এই 5 ওহম, এই 5 ওহম, এই 12 ভোল্ট, এই 12 ভোল্ট। তো আপনি যদি, এটার হাজারটা ডিফারেন্ট কম্বিনেশন কনফিগারেশন হতে পারে, আপনি যে আমার মতোই করবেন এরকম না, ডিফারেন্ট হতে পারে, কোনো সমস্যা নাই। তো ওইভাবে হলেও সমস্যা নাই। আচ্ছা, আমি নেক্সটটাই চলে যাই। নেক্সটটাও এরকম যে আপনার এই ইকুয়েশন থেকে সার্কিট ড্র করতে হবে। নেক্সটের ক্ষেত্রে দেখেন,
এটা কিন্তু আবার একটু ডিটেল মেথড দিয়েছে, মানে কার্সর কেভিএল খাটায় যেটা ওইটা ইউজ করে করতে হবে। দেখেন I- I1 - I3 এটা দিয়ে দিয়েছে, সেটা থেকে আমরা বুঝতে পারছি। তো হোক, আমাদের ঠিক আছে। এখান থেকে আমরা কি কি বুঝতে পারছি দেখেন। আচ্ছা, এখান থেকে দেখেন এই I1 - I3, I1 - I2, তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে আইয়নের সাথে I2 I3 দুইটারই কানেকশন আছে, তাহলে দুইটার মাঝখানে রেজিস্ট্যান্স থাকবে I1 I2 মাঝখানে। আচ্ছা, এখান থেকে বুঝতে পারছি যেটা I2-র সাথে I1 I3 দুইটারই থাকবে, ঠিক আছে। এখানে আবার I3-র সাথে I1 I2 দুইটাই আছে, তার মানে সবার সাথে সবার কানেকশন থাকবে। এটা আমরা কিভাবে করব? তো এটা একটা কনফিগারেশন হতে পারে, আপনি অন্যভাবে করলেও সমস্যা নাই। তো আমরা এটা একটা কনফিগারেশন দেখি। আমি সহজে বোঝার জন্য বইয়ের মতো করেই করছি। এটা ধরে নিচ্ছি I1, এটা ধরে নিচ্ছি I2, এটা ধরে নিচ্ছি I3। আচ্ছা, এখন I1 I2 I3 তো ধরে ফেললাম, তাহলে আয়ন লুপের সাথে আমি মিলাই। তাহলে কি হচ্ছে, 5 ওহমের ভেতর দিয়ে I1 - I3 যাচ্ছে, তাহলে আয়ন আর I3-র মাঝখানে এখানে একটা 5 ওহমের রেজিস্ট্যান্স আছে, তাহলে এটা 5 ওহম। তাহলে এই যে এটা গেল। আর দেখেন I1 আর I2-র মাঝখানে 4 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, এখানে 4 ওহম দিলাম, 4 ওহম। এটা সমান 20, তার মানে এইখানে একটা 20 ভোল্টের ভোল্টেজ সোর্স আছে, এটা 20। তাহলে এখন আপনি এখান এখান থেকে যদি ইকুয়েশনটা হিসাব করে দেখেন, তাহলে কি হবে দেখেন, রিভার্স ক্যালকুলেশন করে। রিভার্স ক্যালকুলেশন যদি আপনি করেন, তাহলে দেখেন এই যে এই বরাবর যদি চালান, তাহলে হচ্ছে 20 মাইনাস 5 × I1 - I3 মাইনাস 4 × I1 - I2, এটা হচ্ছে, এটা সমান 0 হচ্ছে। তাহলে 0-কে যদি আপনি আবার এই 25-কে যদি ডান পাশে নিয়ে চলে আসেন 20-কে, তাহলে সমান হয় 20 সমান এটা। তাহলে এটাই তো হচ্ছে আপনার এখানে দেখেন, এই যে 5 × I1 - I3 মাইনাস 4 × I1 - I2 মাইনাস 4 × I1 - I2। ও আচ্ছা, আমি কোথাও একটা ভুল করছি। আচ্ছা, 20 এখানে তো মাইনাস হইতো একটা, সরি, 20 মাইনাস এটা সমান এটা। তো আমি যখন এ- এ- এই দুইটাকে ডান দিকে নিয়ে গেলাম, তখন তো দুইটাই প্লাস হয়ে যাবে। তাহলে এবার মিলছে দেখেন, এটা গেল এটা গেল, মিলে গেছে এটা। তাহলে প্রথম সমীকরণ থেকে এটা আসছে, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। আর তো ওখান থেকে আমি এই রেজিস্ট্যান্স গুলা ড্র করলাম। এবার দ্বিতীয় সমীকরণ থেকে আমি রেজিস্ট্যান্স গুলা ড্র করবো। দ্বিতীয় সমীকরণটা কি? 4 I2 - I1 আর 4 I2 - I3। তাহলে I2 আয়নের মাঝখানে 4 ওহমের একটা থাকবে। তাহলে এই যে I2 আয়নের মাঝখানে 4 আছে একটা, তার মানে এইটুকু অলরেডি ড্রন। তারপর I2 I3 মাঝখানে 4 থাকবে একটা। তাহলে I2 আর I3 মাঝখানে যদি এটা এটা একটা কি কালার দিই, সবুজ কালার দিই আমি। I2 I3 মাঝখানে যে 4 ওহম একটা হবে, তাহলে এটা হলো 4 ওহম। তাহলে এটা গেল, এটা সমান 0, তার মানে এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই। এখন যদি আপনি রিভার্স ক্যালকুলেশন করে দেখেন, রিভার্স ক্যালকুলেশন করে যদি আই টু লুপটা ইউজ করে দেখেন, আই টু লুপের ক্ষেত্রে কি হবে তখন, আপনার এই যে 4 এই I2 - I1, এটা হচ্ছে মাইনাস, আর মাইনাস এটা কত রেজিস্ট্যান্সের ভেতর ড্রপ, তাই 4 × I2 - I3, I2 - I3, এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই, সমান 0। তো এরপর যদি উভয় পক্ষকে আপনি মাইনাস 1 দিয়ে গুণ করেন, তাহলে এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। তাহলে হচ্ছে দেখেন 4 × I2 - I1, এখানে যেটা 4 × I2 - I1 প্লাস 4 × I2 - I3, 4 × I2 - I3 সমান 0। তাহলে এটা পেয়ে যাচ্ছে, তাহলে এটা ওকে মোটামুটি। এখন I3-টা বাকি আছে আমার। এবার দেখেন I3-টাই কি আছে। I3-র ক্ষেত্রে 5 × I3 - I1, তাহলে 5 এই যে I3 - I1, এটা 5 হচ্ছে, এই যে 5 × I3 - I1 এটা হলো। তাহলে এইটুকু ওকে ডান। তারপর হচ্ছে কি 10 × I3 - I2, 10 × I3 - I2, 10 × I3 - I2, কিন্তু আমার এখানে হচ্ছে 4 × I3 - I2। তাহলে একটু কেমন ঝামেলা বাজছে না? 10 করতে হবে। তাহলে এর মাঝখানে কি আরেকটা 6 দিব আমি? 6 দিলে তো তখন আগের ইকুয়েশনটা আবার চেঞ্জ হয়ে যাবে, একটা ঝামেলা চলে আসছে। আর 6 I3 বলছে, 6 I3 তো করা যায়। এটা তো এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলেই হবে।
তাহলে আমার মনে হয় যে এখন আমাদের যে সিচুয়েশন আছে সেটা আমরা একটু করে দেখি এটুকুতে আমাদের কি হচ্ছে। তাহলে এখন যেটা দেওয়া আছে সেটা, সরি সরি, এটা হচ্ছে 5 ধরেন, 5, এটা 5। আচ্ছা, এখন আমাদের যেটা আছে এটুকু করলে আমরা পাচ্ছি যেটা 5 × I3 - আইয়ন, তারপর এটা তো মাইনাস, আর এখানে পাচ্ছি মাইনাস কত, 4 × I3 - I2, এইটা। কিন্তু আমার লাগবে এইটুকু, এইটুকু। তাহলে এইটুকু তো আমার মিলে যাচ্ছে, বুঝতে পারছি। আমি যদি মাইনাস গুলাকে প্লাস করে নিই, উভয় পক্ষকে গুণ করে, তাহলে মিলে যাবে। তাহলে এইটুকু আমার মিলছে, এইটুকু নিয়ে আমার ঝামেলা নাই। শুধু আমার ঝামেলা হচ্ছে এইটুকুকে নিয়ে। তো এইটুকু আমি কিভাবে করতে পারি দেখেন। তাহলে আমার এক্সট্রা কতটুকু লাগছে দেখেন তো। এখানে যেটুকু দেওয়া আছে এইটুকু থেকে এটা যদি আমি হিসাব করি, তাহলে এক্সট্রা কি কি লাগবে আমার। এক্সট্রা লাগবে এই যে দেখেন, এখানে 10 I3 - I2 আছে, কিন্তু আমার আছে 4 I3 - I2। তাহলে আমার দরকার হচ্ছে এখানে এক্সট্রা হচ্ছে আপনার -6 I3 - I2, এটা দরকার। আর এই যে -6 I3 দরকার, I3 দরকার। এখানে তো কোনো ভোল্টেজ সোর্স নাই, এটা সমান 0 করতে হবে আমার। তাহলে লাল কালিতে আমি যেটুকু লিখলাম এইটুকু আমার এক্সট্রা দরকার। এইটুকু এক্সট্রা দরকার হইলে আমি কি করতে পারি আমার আসলে, এটা একটা চিন্তার বিষয় না। এই 6 I3 কে তো কারোর সাথে ঝামেলা নাই, যেহেতু এখানে আমি একটা 6 ওহম দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা এটা অন্য কালার দিই, এটা কি কালার দিব আমি, এই কালার, কালো কালার দিই। এখানে আমি 6 দিয়ে দিলাম। তাহলে আমার 6 যদি দিয়ে দিই, তাহলে এই 6 I3 এটুকু কমপ্লাইট হয়ে গেল। শুধু সমস্যা থাকছে এইটুকুতে। কিন্তু এইটুকু আমি এক্সট্রা কোনোভাবে এখানে আলাদা করে প্লেস করতে পারবো না, তখন এই যে এয়ার সমীকরণটা চেঞ্জ হয়ে যাবে, I2 যে সমীকরণটা ছিল চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার উপায় কি? তো এটা তো একটা ভোল্টেজ দেখেন, রেজিস্ট্যান্স ইনটু কোন একটা কারেন্ট, তার মানে এটা একটা ভোল্টেজ। তো এটার একটা উপায় হতে পারে আপনার, যদি একটা ডিপেন্ডেন্ট সোর্স আমি দিয়ে দিই, তাহলে আমার I3 - I2 যে কারেন্ট, সেদিকে যদি একটা, সেই কারেন্টের উপর নির্ভরশীল যদি একটা ডিপেন্ডেন্ট সোর্স আমি দিয়ে দিই, তাহলে আমার জন্য সুবিধা হয়। তাহলে দেখেন I3 - I2 কারেন্টটা যাচ্ছে কোন দিকে, এইদিকে যাচ্ছে I3 - I2 কারেন্টটা, I3 - I2 কারেন্টটা। তো যদি এই কারেন্টটাকে আমি Ix ধরি, দিয়ে এখানে যদি একটা ভোল্টেজ সোর্স আমি দিয়ে দিই 6 Ix, তাহলে 6 Ix মানে কত, 6 Ix হওয়া মানে তখন কিন্তু আপনার 6 × I3 - I2 হওয়া, তাই না? তো এই ভোল্টেজ সোর্সটাকে আমি এখানে প্লেস করে দিলে আমার জন্য তখন সুবিধা হবে। তো এই জন্য আমি করলাম কি, এখানে একটা ভোল্টেজ সোর্স দিয়ে দিচ্ছি, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তো এটা ডিরেকশনটা কি হবে দেখেন, এখানে আপনার এটা এটা আলটিমেটলি মাইনাস হচ্ছে, সরি, এদিকে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, কিন্তু ভোল্টেজ সোর্সকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, তখন এটা কি হয়ে যাবে, তখন এটা মাইনাস হয়ে যাচ্ছে। না, আমার ফুল সমীকরণ এখানে এই রেজিস্ট্যান্সের এই পাশে যদি উভয় পক্ষকে ইয়ে করি, এটা থাকছে, এটাকে আবার নিয়ে গেলে তখন ডিরেকশনটা মাইনাস হয়ে যাচ্ছে। দেখেন, একটু ভালো করে খেয়াল করে নিজে করে দেখলে বুঝতে পারবেন। মাইনাস হয়ে যাওয়া মানে ও আমার লুপ কারেন্টকে অপোজ করছে। তো এই কারণে আমি এই মাইনাসটাকে কাভার করার জন্য আমি এটা এভাবে সেট করলাম, যেন এই লুপ কারেন্টকে সেটা অপোজ করে। আর সেটার মান হচ্ছে 6 Ix হয়ে যাওয়া, 6 Ix হয়ে যাওয়া মানে, বুঝতে পারছি। আচ্ছা, আমি তাহলে এবার রিভার্স ক্যালকুলেশন করে আপনাদের দেখাই যে এটা মিলছে কিনা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই লুপটুকুতে। আচ্ছা, এগুলো সবই ডিলিট করে দেওয়া যায় আমার মনে হয়, সবই ডিলিট করে দিই। এটা থেকে দেখেন তাহলে হবে যে আপনার I3, এটা তো I3 লুপটা আপনি চালাই দেখেন তাহলে কি হবে। আমি যদি এখান থেকে স্টার্ট করি, কোথা থেকে শুরু করবো, এই 5 থেকে শুরু করি, তাহলে হচ্ছে কি এখানকার ড্রপ, তাহলে এখানকার ড্রপ হচ্ছে কত, 5 এই এটা মাইনাস, যেহেতু ড্রপ, I3 - আইয়ন, I3 - আইয়ন, তারপর হচ্ছে -6 I3, তারপর হচ্ছে কি, এটা যেহেতু আমাকে লুপ কারেন্ট অপোজ করছে, ওই কারণে -6 IX, 6 IX, এখানে আমি একটু জায়গা ফাঁকা রাখছি পরে করার জন্য। তারপর এখানে এটা কত, মাইনাস এই 4 × I3 - I2, I3 - I2, এটা আমরা লিখতে পারি, এটা সমান 0, এটা লিখলাম। এখন দেখেন আপনার IX মানে কি, IX মানে এটার ভেতরের কারেন্ট, এই কারেন্টটা কত, I3 - I2, তাহলে এখান থেকে আমি পাচ্ছি IX সমান I3 - I2। ঠিক আছে, এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিই। তাহলে যদি বসাই দিই, তাহলে এখানে হবে আপনার I3 - I2, I3 - I2।
তাহলে দেখেন এখানে -6 i3 - i2, এখানে -4 i3 - i2, তাহলে কি হচ্ছে আপনার -5 i3 - i1 -6 i3 মাইনাস এই 6 এর 4 10, 10 i3 - i2 সমান 0। এটা তাহলে এটাই আমাদের ইয়াটা কিনা দেখেন, যে সমীকরণটা দেওয়া ছিল এটা সেটা। আচ্ছা, এবার উভয় পক্ষকে যদি আমি গুণ করি -1 দিয়ে, তাহলে এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস হয়ে যাচ্ছে। এবার দেখেন তাহলে এটা সমান এটা, এই 6 i3 সমান হচ্ছে এই 6 i3, আর এই যে 10 সমান 10। তাহলে এইভাবে করলে হবে। এটা আসলে একবারে দেখে বোঝাটা মুশকিল, এটা কয়েকটা প্র্যাকটিস করলে আমার মনে হয় যে ইজি হয়ে যাবে, তখন ভালোভাবে বুঝতে পারবেন। তো আমার মনে হয় আমি মোটামুটি কাভার করছি বেসিক, আরো প্র্যাকটিস করতে হবে বিভিন্ন বই থেকে। আপনার মন মতো আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি প্র্যাকটিস করেন। যদি কোথাও প্রবলেম ফেস করেন বা বুঝতে না পারেন, কাইন্ডলি গ্রুপে পোস্ট করবেন, আমি সলভ ক্লাসে সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই থাকুক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।